শুধু দর্শক মন্ডলী, আপনারা যে যেখানে আছেন, ইউরোপ, আমেরিকা এবং বাংলাদেশ, সবাইকে আজ এই পবিত্র ঈদের দিন, ইউরোপের এই পবিত্র ঈদের দিন আপনাদের সবাইকে STDialogue.com এর পক্ষ থেকে আমাদের এই আজকের যে আলোচনা, লাইভ আলোচনা করোনাকালে প্রবাসের ঈদ, এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাহ আলম ফারুক, লন্ডন থেকে। আমার সাথে যোগ দিয়েছেন পর্তুগাল থেকে আমাদের শ্রদ্ধেয় রানা তসলিম উদ্দিন, বাংলাদেশ পর্তুগাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটির প্রেসিডেন্ট এবং স্থানীয় একটি পর্তুগাল সিটি কর্পোরেশনের একটি ওয়ার্ডের উনি কাউন্সিলর হিসেবে আছেন। আমাদের সাথে যোগ দিয়েছেন কানাডা থেকে শরীফ আহমেদ, উনি একজন বিশিষ্ট ছড়াকার এবং তিনি রিয়েল এস্টেট ব্যবসার সাথে আছেন। তিনি আমাদের সাথে যোগ দিয়েছেন মালয়েশিয়ার কোয়েস্ট ইউনিভার্সিটির মেডিকেল ফ্যাকাল্টির সহকারী অধ্যাপক ডাক্তার শাকির উদ্দিন আহমেদ। শাকির উদ্দিন আহমেদ, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। আজকে আপনারা জানেন পুরো বিশ্বব্যাপী পরিস্থিতি কেমন। আমরা যখন আজ কথা বলছি, যখন আমাদের এই ইউরোপে মুসলিম সম্প্রদায়ের দুটি বৃহৎ উৎসবের একটি পবিত্র ঈদ উল ফিতর পালিত হচ্ছে, তখন বিশ্বের 54,36,911 জন মানুষ এখন করোনায় আক্রান্ত এবং যার মধ্যে মৃত্যু হয়েছে 3,44,548 জন মানুষের। আর বাংলাদেশে 33,610 জন আক্রান্ত এই পর্যন্ত সরকারি অফিসিয়াল ঘোষণা অনুসারে, এবং মৃত্যুবরণ করেছে 480 জন এবং সুস্থ হয়েছেন 6,901 জন। এবং বাংলাদেশে প্রায় 25-26 হাজার এবং বিশ্বে প্রায় 28 লাখ মানুষ এখন, যারা সুস্থ হয়েছেন তাদেরকে বাদ দিয়ে প্রায় 28 লাখ মানুষ এখন জীবনের সাথে, যখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, যখন তারা করোনা ভাইরাসের সাথে লড়াই করছেন, তখন আজকের এই ঈদ উৎসব আমাদের। এমনিতে প্রবাসে যারা থাকেন তারা জানেন প্রবাসের সাথে দেশের ঈদের কেমন পার্থক্য। আর এই করোনা কালে এসে আমাদের পুরো বিশ্ব জুড়ে যে অবস্থা এখন বিরাজমান, সেই বিরাজমান পরিস্থিতিতে করোনার ঈদ আমরা প্রবাসী যারা আমরা বাংলাদেশের যারা প্রবাসী আছি তারা কিভাবে পালন করছি, সেজন্য আজকে আমাদের অতিথিরা আমাদের সাথে যোগ দিয়েছেন। এখন আমি মালয়েশিয়া থেকে যিনি যোগ দিয়েছেন ডাক্তার শাকির উদ্দিন আহমেদকে আমি বলবো যে আপনি তো আমার জানা মতে আপনি গত 5 বছর ধরে মালয়েশিয়াতে আছেন, এই বিশ্ববিদ্যালয়ের মেডিকেল ফ্যাকাল্টিতে আপনি সহকারী অধ্যাপক হিসেবে আছেন। আপনার কাছে কি অনুভূতি আজকের এই করোনা কালে যে প্রবাসে যে আপনি ঈদ উদযাপন করছেন, আপনার অনুভূতি যদি আপনি খুবই সংক্ষেপে, আমরা পরবর্তীকালে আরো বিস্তৃত আলোচনা হবে আমাদের আলোচনা, আপনি যদি খুবই সংক্ষেপে আপনার অনুভূতি প্রথম অনুভূতিটা আমাদেরকে প্রকাশ করেন। ধন্যবাদ জনাব শাহ আলম ফারুক ভাই আপনার প্রশ্নের জন্য। আপনি ঠিকই বলেছেন, আমি গত 5 বছর থেকে মালয়েশিয়ার ইপোতে কর্মসূত্রে থাকি। গত 5 বছরের মধ্যে আমার একবার দেশে গিয়ে ঈদ করার সৌভাগ্য হয়েছিল, আর বাকি সময় আমি এখানে ঈদ করেছি। এছাড়া এটা বলতে পারি যে এই ঈদটা আসলে এই শুধুমাত্র এই বছর ব্যতিক্রম না, এবং এটা আমার সারা জীবনে একটা ব্যতিক্রম ঈদ। শুধু আমি না, আমার তো মনে হয় সারা পৃথিবীতে যত লোক এখন জীবিত আছে, যারা তাদের জীবিতকালে যত ঈদ করেছে, আমার মনে হয় এবারের মতো ঈদ স্পেশালি তার কখনো করেনি। তো আসলে সামান্য একটু ভূমিকা নেই। আপনারা সবাই জানেন যে 2019-এর ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে গণচীনের উহান প্রদেশ থেকে যে প্রাণঘাতী ভাইরাস, যাকে আমরা করোনা ভাইরাস বলি এবং মেডিকেল টার্মে SARS-CoV-2 ভাইরাস, সেই ভাইরাস নোবেল করোনা ভাইরাস, এবং এর তাণ্ডবে সারা পৃথিবী যখন বিপর্যস্ত, ঠিক এই সময় মুসলিমদের, সারা বিশ্বের মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় যে উৎসব ঈদ উল ফিতর অনুষ্ঠান হচ্ছে।
তো সহজে বুঝতে পারতেছেন যে আমরা কি পরিস্থিতিতে আছি এবং এই কি পরিস্থিতিতে আমাদের সবচেয়ে বড় উৎসবটা আমরা পালন করলাম 1 মাস সংযম সাধনার পর। মুসলমানদের সবচেয়ে আনন্দের দিন আজকে। এই আজকের আনন্দের দিন আমরা ঘরে বসে কাটিয়ে দিলাম আর কি। এবং সত্যিকার অর্থে এটাকে আমরা একটা ভার্চুয়াল ঈদ বলতে পারি। তো ঈদে আমরা সাধারণত যা করতাম বা করেছিলাম আমাদের জীবনে, সকালে ঘুম থেকে উঠে সুন্দর করে ভালো করে গোসল করে নতুন কাপড় পরে বাচ্চাদেরকে নিয়ে যে ঈদগাহে গিয়ে নামাজ পড়তাম, হ্যাঁ, সে কি আনন্দ, তাই না? ছোটবেলা থেকে আমরা বাবার হাত ধরে ঈদগাহে যেতাম। তো সেই সেই জিনিসটা আজকের ঈদে সম্পূর্ণ অনুপস্থিত। সারা বিশ্বের মুসলমানদের একই অবস্থা আসলে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে আপনার এই অনুভূতির জন্য। আপনি যথার্থই বলেছেন যে বিশ্ব পরিস্থিতি সম্পর্কে আপনি একজন স্বাস্থ্য বিশেষজ্ঞ হিসাবে আপনি আপনার বক্তব্য দিয়েছেন এবং একজন প্রবাসী হিসাবে। এখন আমরা আমাদের যে বাকি দুজন অতিথি আছেন, আমাদের সেই অতিথিদেরকে সাথে আমরা এই ব্যাপারে কথা বলবো। আজকে আপনি যথার্থই বলেছেন যে এটা একটা ভার্চুয়াল ঈদ। সবকিছুই এখন ভার্চুয়াল এবং অনলাইনে চলে গেছে। এখন ঈদটাও শেষ পর্যন্ত আমাদের অনলাইনে চলে গেল। আমরা এখন, রানা ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। আর শরীফ ভাই আছেন। এখন আমি রানা ভাইকে একটু পরে ধরবো, কারণ রানা ভাই এখানে সবচেয়ে মানে অভিজ্ঞ প্রবাসী, অভিজ্ঞ অনাবাসী এবং প্রবাসী। এখন শরীফ ভাইয়ের কাছ থেকে আমি একটু শুনবো যে শরীফ ভাই একজন খুবই সাহিত্যমনা মানুষ, ভালো ছড়া লেখেন। উনি ভীষণভাবে জনপ্রিয় একজন ছড়া লিখেন, যদিও অনেকেই বলেন যে সেগুলো রাজনৈতিক হয়ে যায়। তো এই রাজনীতি তো আমাদের জীবনকে যেখানে চালিত করছে সেখানে সবকিছুতে কিছু রাজনীতি আসবেই। শরীফ ভাইকে আমি অনুরোধ করবো, আপনার এই অনুভূতি আজকের এই করোনা কালের প্রবাসে, আপনি 10 বছর ধরে আছেন, মাঝখানে আপনি কিছুদিন বাংলাদেশে ছিলেন, এখন এবারের প্রবাসের ঈদ সম্পর্কে আপনি সংক্ষেপে যদি আমাদেরকে কিছু বলেন, পরবর্তীকালে আমরা আরো বিস্তৃত আলোচনা করতে পারবো। যেহেতু ফারুক ভাই আমাকে পরিচয় করে দিলেন ছড়াকার হিসেবে, আমি ছড়া দিয়েই শুরু করি। আমার গ্রামের নাম নিয়ামতপুর, আমরা নেমতপুর বলে ডাকি আর কি। তো কেউ যদি জিজ্ঞাসা করে তখন কি বলি আমি, ঈদ বাঁধা তো নেমতপুরে ঘরের দাওয়ায় খুঁটি, ঈদ কাটছে কেমন করে, এই তো মোটামুটি। এরকমই ছিল, মোটামুটি ঈদ ছিল। কিন্তু প্রবাসে, কানাডা একটা উদারনৈতিক একটা দেশ, এখানে কোনো সময়ই মনে হয় নাই আমাদের যে আমরা প্রবাসে থাকি। এখানে বাঙালি পাড়া আছে, বাঙালি পাড়ায় অনেক বাঙালি, 3-4টা মসজিদ আছে, আমরা মসজিদে নামাজ পড়ি, এমনকি মাঠেও নামাজ হয়। একদম গ্রামে যেভাবে আমরা নামাজ পড়তাম মাঠে গিয়ে, সেভাবেই নামাজ হয় এখানে। কিন্তু দুর্ভাগ্যবশত এইবার তা সম্ভব হচ্ছে না। আমরা আজ সকালে, আমি যে কাজ কোনোদিনই করি নাই, আমি ইমামতি করলাম, আমার 2 ছেলে পিছনে, আমার ওয়াইফ পিছনে, একসাথে নামাজ পড়লাম আর কি। আমরা মসজিদে সবসময়, এখানে মাঠেই নামাজ পড়ি, এবং মসজিদে নামাজ পড়ে যে ঈদের সময় মেয়েরাও কিন্তু নামাজ পড়ে আমাদের সাথে, পিছনে বসে বা নিচে বেসমেন্টে বসে, ওই হিসাবে আমরা নামাজ পড়লাম। কিন্তু কথা ছিল এটা না, আমরা মসজিদ বাংলাদেশের মতোই আনন্দ উৎসবের মধ্যে দিয়ে ঈদ পালন করতাম। এখানে বোঝা যেত না যে আমরা প্রবাসে আছি। রাস্তায় বেরোলেই দেখা যেত যে পাঞ্জাবি পরা শত শত মানুষ হেঁটে বেড়াচ্ছে সব জায়গায়। কিন্তু এইবার তা হচ্ছে না আর কি, ভার্চুয়াল ঈদ করছি। কালকে আমাদের বন্ধুদের সাথে আবার ভার্চুয়ালি আমরা একটা সিটিংও দিলাম, আজকেও দেব, এই আর কি। ধন্যবাদ শরীফ ভাই। শরীফ ভাই প্রাথমিক প্রতিক্রিয়ার জন্য ধন্যবাদ। এখন আমরা রানা ভাইয়ের সাথে কথা বলবো যে রানা ভাই দীর্ঘদিন ধরে, রানা ভাই আজকে প্রায় 30 বছর ধরে আপনার ইউরোপে আছেন, এবং দীর্ঘদিন ধরে উনি ইউরোপের একটি অন্যতম পর্যটন স্থল, বিশেষ করে পর্তুগালে বসবাস করছেন। উনি লিসবনে আছেন। রানা ভাই বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে, প্রবাসীদের অনাবাসীদের কল্যাণের জন্য বিভিন্ন কর্মকাণ্ডের সাথে রানা ভাই জড়িত দীর্ঘদিন ধরে।
এবারের ঈদ সম্পর্কে এবং এবারের ঈদ ওনারা যে সাংগঠনিকভাবে যে বিভিন্ন পদক্ষেপ নিতেন, শুধু উনি ব্যক্তিগতভাবে ঈদ উদযাপনই করতেন না, উনি বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডের সাথে জড়িত। সেখানে যারা আমাদের বিশেষ করে বাংলাদেশি এবং অন্যান্য আমাদের এশিয়ান কমিউনিটির কার্যক্রমের সাথে উনি বেশিরভাবে জড়িত। উনি রানা ভাইয়ের কাছে এবারের ঈদ সম্পর্কে, এই করোনাকালের প্রবাসের ঈদ সম্পর্কে, পর্তুগালের ঈদ সম্পর্কে একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ ফারুক ভাই। জি রানা ভাই, খুবই ভালো লাগতেছে যে আজকে ঈদের দিনে এই ভার্চুয়াল ভাবে আমরা বিশেষ করে এই তিন এলাকার এশিয়া, ইউরোপ এবং আমেরিকা সর্বত্রভাবে আমরা একত্রিত হয়েছি। আমার পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক। এবং আমার পক্ষ থেকে যারা এই অনুষ্ঠান শুনছেন তাদের সবাইকে ঈদ মোবারক। আজকে আমরা একদিকে খুবই ভারাক্রান্ত যে আমরা যে আমাদের 5 থেকে 7 হাজার লোক বা 4-5 হাজার লোক আমরা একসাথে মাঠে নামাজ পড়ি লিসবনে বিগত 2011 সাল থেকে, এবং খোলা ময়দানে ইউরোপে এই পর্তুগালে প্রথমবারের মতো একমাত্র বাংলাদেশ কমিউনিটি যারা এই 5-7 হাজার বা 4-5 হাজার লোক নিয়ে ঈদের 2টা নামাজই আদায় করে বিশাল একটা খোলা মাঠে। সেটা বাংলাদেশিদের জন্য একটা বিশাল বড় গৌরবের। এবং এই দেশে প্রায় 60 হাজার মুসলমান, তারা সবাই অবাক হয়ে গেছে 2011 সালে যে আমরা কেমন করে এত বড় সাহস করতে পারলাম যে খোলা মাঠে এত লোকের নামাজের ব্যবস্থা করতে পারলাম। তা আজকে আমরা সেটা থেকে বঞ্চিত হলাম। আজকে শরীফ ভাই যেভাবে বললো, আমি নিজে আমার বাড়ির উঠানে আমার ছেলে মেয়ে বউ নিয়ে নিজের ইমামতিতে ঈদের নামাজ পড়লাম জীবনে প্রথমবারের মতো। ইটস লাইক অ্যাডভেঞ্চার। তো আল্লাহর কাছে দোয়া করেছি এবং আশ্চর্য যে ঈদের নামাজের মোনাজাতে আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছিল সারা বিশ্বের এবং পৃথিবীর চিন্তা করে। এবং পৃথিবীর বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আল্লাহ মহান রাব্বুল আলামিন আমাদেরকে একটা বড় লেসন দিলেন যে তোমরা কিভাবে বসবাস করবে এবং কিভাবে থাকবা, এবং আমি আল্লাহ ইচ্ছা করলে একটি অদৃশ্য শক্তি দিয়ে তোমাদেরকে সব কন্ট্রোল করতে পারি। আমাদের কাছে এই অদৃশ্য শক্তিটাই হচ্ছে আজকে নোবেল কোভিড-19 এবং করোনা ভাইরাস, যারা সারা পৃথিবীতে যে ভাইরাসে সারা পৃথিবীর মানুষ আতঙ্কিত। আজকে আমরা লিসবনবাসীও আতঙ্কিত, এবং লিসবনের ম্যাক্সিমাম জায়গার মধ্যে আমাদের কমিউনিটির লোকজন কেউ নামাজ পড়তে পারেনি, এই 5-7 হাজার লোক একসাথে হতে পারেনি, এবং সবাই টেলিফোনে যাকে যাকে শুভেচ্ছা বিনিময় করছে, এবং কেউ নতুন কাপড় পরে বেরোতে পারেনি। কারণ এই লকডাউন শিথিল হওয়ার পরও আমাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে যাতে করে আমরা 5 জন বা 10 জনের বেশি একসাথে হতে না পারি, এবং আমরা যাতে করে আমরা ডিস্টেন্স মেনটেন করি। প্রথম দিকে আমরা যেটা শুনেছি সেটা আমাদেরকে বলেছিল যে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার জন্য, কিন্তু এখন নতুন স্লোগান, সেটা হচ্ছে সোশ্যাল ডিস্টেন্স নয়, ফিজিক্যাল ডিস্টেন্স। যার কারণে আমরা এতদিন সোশ্যাল ডিস্টেন্সটা ম্যানেজ করেছি, আর এখন সোশ্যালি যদিও আমরা চলি কিন্তু আমরা ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করতেছি। সারা ইউরোপের পরিস্থিতি এইরকম, এই পরিস্থিতি যাচ্ছে। এটা আমাদের জন্য একটা দুঃখজনক অবস্থা, এবং আমার জীবন দশায় আমি দেখিনি বা অদূর ভবিষ্যতে দেখবো কিনা তাও জানি না, কিন্তু এইটা আমার জীবনের জন্য এবং আমাদের সমস্ত মানুষের জীবনের জন্য একটা অভিজ্ঞতা। এবং এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা যদি আমাদের বাকি যে দিনগুলো আছে সেইগুলিকে অতিবাহিত করতে পারি, এবং বাকি দিনগুলোর মাধ্যমে জীবন এবং মানুষ, ভ্রাতৃত্ববোধ, হৃদ্যতা, সৌহার্দ্যতা, সেটাকে যদি আমরা অনুভব করতে পারি, তাহলেই আমি মনে হয় আমাদের বাকি দিনগুলো সুন্দর যাবে। এবং আজকের এই ঈদে আমি বিশেষ করে এই জিনিসটা খুবই অনুভব করেছি যে আমার প্রতিবেশী এবং আমার বন্ধু এবং আমার সাথী যারা আমাদের কাছে কতটা প্রয়োজনীয় এবং কতটা আনন্দদায়ক, সেই জিনিসটা আজকে আমাদেরকে অনুধাবন করতে হবে, এবং আজকে আল্লাহ পাক আমাদেরকে সেই বোঝার শক্তি দিছে। ধন্যবাদ ফারুক ভাই। ধন্যবাদ রানা ভাই, আপনার অভিজ্ঞতা শুনলাম। সেখানে যে পর্তুগালে যে আপনি সাধারণ অভিবাসীদের জন্য যেভাবে কাজ করেছেন এবং যেভাবে আপনারা অর্গানাইজড হয়েতে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মসূচি
পালন করেছেন সেগুলো অন্যান্য ইউরোপের অন্যান্য জায়গার তুলনায় অনেক বেশি এগিয়ে আছেন সেই ক্ষেত্রে। আমরা অত্যন্ত আসলে আমরা এমন এক পরিস্থিতিতে ঈদ উদযাপন করছি, এটা এরকম ঈদ আমাদের জীবনে কখনোই আসেনি, আর নাই আসুক সেটাও আমরা চাই। এখন আমি যেন শরীফ ভাইকে একটা অনুরোধ করব, যদি আপনার যদি এই যে করোনাটা যদি না থাকতো বা আজকে যদি এই ক্রান্তি লগ্ন না থাকতো, তাহলে আপনার সাধারণত আপনারা কানাডাতে কিভাবে আমাদের বাঙালি কমিউনিটি বা আপনারা ঈদ উদযাপন করেন, সেই বিষয়ে যদি আপনি একটু বলেন। আমরা সকালে যেভাবে শুরু হয়, গোসল করে উজু করে চলে যাই ঈদ মাঠে। এখানে আমাদের বাঙালি কমিউনিটিতেই একটা বড় একটা মাঠে আমরা নামাজ পড়ি। তাছাড়া বিভিন্ন মসজিদে কয়েকটা জামাত হয়, একটা না। বাঙালিদের পরিচালিত কয়েকটা মসজিদে নামাজ হয়। আমার পাশেই মসজিদ আছে একটা, আবু বকর জামে মসজিদ, এটা গুজরাটিরা চালায়, ইন্ডিয়ান, কিন্তু প্রচুর বাঙালিরাও যায়। আপনি তো টরন্টোতে আছেন আপনি না? হ্যাঁ, টরন্টোতে স্কারবোরোতে আমরা বাঙালিরা বেশিরভাগই থাকি আসলে স্কারবোরোতে। স্কারবোরো আবার ড্যানফোর্থ নামের একটা রোড আছে, ওই এলাকায় বেশিরভাগ বাঙালিরা থাকি। তাছাড়া স্কারবোরো না, শুধু টরন্টো এবং গ্রেটার টরন্টোতে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় বাঙালিদের পরিমাণ এখন অনেক বেশি। কিন্তু অন্য দেশের যেমন আফগানদের কমিউনিটি একটু ছোট, কিন্তু ওদের এখন মন্ত্রী এমপি সব আছে, কিন্তু আমাদের মন্ত্রী এমপি নাই, যদিও এপিপি আছেন আমাদের একজন। তো আমরা মসজিদে নামাজ পড়ি সবাই। তারপরে বিভিন্ন বন্ধু বান্ধবদের বাসায় যাওয়া হয়। আমরা নামাজ পড়ে সাধারণত ঘর থেকে বের হওয়ার পর আর বাসায় যাই না, বিভিন্ন বন্ধু বান্ধবের বাসায় যাই। তারপরে রাতের বেলায় অনুষ্ঠান হয়। আমি কেমিস্ট্রির ছাত্র ছিলাম ঢাকা ইউনিভার্সিটির, আমাদের একটা গ্রুপ আছে 10-12টা ফ্যামিলি, আমরা একসাথে হয়তো গান বাজনা অনুষ্ঠান হয়, এক একজনের বাসায় একটা অনুষ্ঠান হয়, বিভিন্ন ভাবে অনেক রাত পর্যন্ত অনুষ্ঠান চলে আর কি। কিন্তু এইবার তা হয় নাই। গতকালকে আমরা সবাই টেলিকনফারেন্সে, ভিডিও কনফারেন্সে যোগ দিয়েছিলাম। আজকে আবার কথা আছে যে এরকম যোগ দিব। কথা ছিল যে আমরা কারো বাসায় গিয়ে হয়তো বেসমেন্টে বা ব্যাকইয়ার্ডে বসবো, কথা বলবো, দূরত্ব বজায় রেখে কথা বলবো, কিন্তু তাও হচ্ছে না। কারণ অনেক জায়গায় নেইবাররা কমপ্লেন করে দেয় যে এই বাড়িতে মানুষ জড়ো হয়েছে। এই কমপ্লেনের জন্য ইন্ডিয়ান কমিউনিটিতে, শিখদের কমিউনিটিতে অনেক টাকার জরিমানাও গুনতে হয়েছে অনেককে। এটা ধরা পড়লে, কমপ্লেন করলে পুলিশ আসলে 10,000 টাকা মিনিমাম তারা জরিমানা করে। এই ভয়ে আমরা আর করি নাই, যে দেখা করার ইচ্ছাটা বাদ দিয়েছি আর কি। তো এর আগেও আমরা ঈদের সময় ইফতারি দিয়ে আসতাম বন্ধুদের বাসায়, যেটা শুধু দরজায় রেখে নক করে চলে আসতাম, কারণ কে জানে কে কমপ্লেন করে। হয়তো আমি জানি না আমার মধ্যে করোনা আছে কিনা, ওরাও জানে না তো ওদের মধ্যে আছে কিনা। এই ভয়ে আসলে কেউ কারোর সাথে যোগাযোগটা রাখে না। আমার ভাগ্নে থাকে আমার বাসা থেকে 50 কিলোমিটার দূরে, ও অসুস্থ, কিন্তু ওকে দেখতে যাব পারি না, কারণ কে জানে, কেউ হয়তো কমপ্লেন করে দেব। এমনিতে কানাডা একটা উদারনৈতিক দেশ, আপনারা জানেন, সবাই জানেন। এখানে বর্ণবাদ আসলে নাই বললেই চলে। এখানে ছোট কমিউনিটির লোকও খুব তার অধিকার নিয়েই বাঁচে। আপনারা জানেন যে ট্রুডো কয়েকবার ভিডিও কনফারেন্সে শুভেচ্ছা জানিয়েছেন। শুধু তাই না, আমাদের এখানকার যে মেয়র এবং টরন্টোর যিনি চিফ প্রিমিয়ার, উনিও ঈদের সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। তো আমাদের কোনো সময় মনে হয় নাই যে এই দেশটা আমাদের না। আমরা দেশে যেভাবে ঈদ করেছি এখানেও তাই করেছি, এইবার বাদে। ধন্যবাদ শরীফ ভাই। আমরা আপনার অভিজ্ঞতা শুনলাম, টরন্টোর অভিজ্ঞতা। এখন আমি ডাক্তার শাকির উদ্দিন আহমেদের কাছে আমি জানতে চাইবো, আসলে উনি
উনি একজন উনি একজন বিশেষজ্ঞ বটে। উনি মেডিকেল সায়েন্সে পড়ান, মেডিকেল দীর্ঘদিন ধরে পড়ান, এবং উনি একজন মানসিক রোগ বিশেষজ্ঞ। বাংলাদেশে যখন উনি মানসিক রোগ বিশেষজ্ঞ হিসাবে কাজ করেছেন, এখানে গত 5 বছর ধরে উনি এই বর্তমান বিশ্ববিদ্যালয়ে যে কোয়েস্ট ইউনিভার্সিটি মালয়েশিয়াতে উনি পড়াচ্ছেন মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। আমি জনাব শাকির উদ্দিন আহমেদ, এই যে সময়টা আপনারা রমজানের সময়টা পার করে আসলেন, এর মধ্যেই করোনা যেভাবে আমাদের পুরো বিশ্ব জুড়ে বিস্তৃত হলো, আপনি যদি একটু মালয়েশিয়াতে আমাদের কমিউনিটি তারা এই করোনাতে কেমন আছে, আপনারা শিক্ষিত মানুষজন, আপনাদের অবশ্যই আপনাদের সার্কেল একটু অন্য পর্যায়ে থাকে, আমরা জানি। আপনার সাধারণভাবে সাধারণ মানুষের সাথে আসলে মেশার সুযোগও হয়তো সেভাবে হয় না, কিন্তু আপনি মালয়েশিয়াতে যে করোনার যে বিস্তার এবং তাদের মানুষজনের উপর যে প্রভাব, যে প্রভাবের মধ্য দিয়ে আজকে ঈদ উদযাপন হচ্ছে, তো সেই বিষয়ে আপনি একজন বিশেষজ্ঞ হিসাবে, একজন প্রবাসী হিসাবে আপনার পর্যবেক্ষণটা যদি আপনি আমাদেরকে একটু বলেন, তাহলে আমরা একটু মালয়েশিয়ার সম্পর্কে। আর এখানে একটা বিষয় খুবই প্রিয় দর্শক, আপনাদের একটা জিনিস বলছি, আমাদের ডাক্তার শাকির উদ্দিন আহমেদ আছেন এখন রাত 11টা, আর আমাদের শরীফ ভাই আছেন এখন রাত 11টা, দিন 11টা প্লাস, দিন 11টা পরে, এখন 11টা 25, আর ডাক্তার শাকির উদ্দিন আছে রাতের 11টা 25-এ। পৃথিবীর দুই মেরু দুইজন, আর আমরা এখানে লন্ডনে আছি একজন, আবার 18,000 কিলোমিটার দূরে জনাব রানা ভাই আছেন। আমরা পৃথিবীর নানা প্রান্ত থেকেই কথা বলছি, এবং আমরা আশা করি এখন ডাক্তার শাকির উদ্দিন আহমেদ আমাদেরকে একটু মালয়েশিয়ার সম্পর্কে আমাদেরকে একটু কিছু বলবেন, যে কিভাবে পরিস্থিতিটা এখন, কি পরিস্থিতি আছেন সবাই মিলে। ধন্যবাদ ফারুক ভাই সুন্দর কোশ্চেনের জন্য। তো প্রথমে আসি, আসলে মালয়েশিয়াতে প্রবাসী বাঙালিরা কারা কারা আছে। অ্যাকচুয়ালি আমি বলতে চাচ্ছি যে এখানে 3 ক্যাটাগরির প্রবাসী বাঙালি আছে, 3 ক্যাটাগরিতে। প্রথম ক্যাটাগরিতে হচ্ছে, আপনারা সবাই জানেন, এখানে বিপুল সংখ্যক বাংলাদেশি শ্রমিক কাজ করে, শ্রমজীবী মানুষ। এছাড়াও আরেকটা শ্রেণী হচ্ছে, এখানে বেশ কিছু ছাত্রছাত্রী পড়তে আসে বাংলাদেশ থেকে। আর স্বল্প সংখ্যক হলেও এখানে আসলে মোটামুটি উল্লেখযোগ্য কিছু এক্সপার্টেড, যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এছাড়া অন্যান্য প্রফেশনের কিছু কিছু এক্সপার্ট হিসেবে কাজ করে থাকেন। ওকে, সো যারা এক্সপার্ট হিসেবে কাজ করে থাকেন তারা মোটামুটি এখানে স্ট্যাবল। ছাত্রছাত্রীরাও মোটামুটি সক্ষম পরিবার থেকে আসছে, তারাও স্ট্যাবল। সমস্যায় পড়েছে এখানে যারা প্রচুর বাঙালি শ্রমিক কাজ করতে আসে তারা। আপনারা জানেন, এই COVID-19 স্প্রেড বা আউটব্রেক হওয়ার পর থেকে মালয়েশিয়াতে কিন্তু বেশি দিন লাগে নাই এটা ঢুকে যেতে, কিন্তু মালয়েশিয়া মোটামুটি কন্ট্রোলে ছিল। বড় জোর 30-40 জন রোগী ছিল ফেব্রুয়ারির শেষ নাগাদ। কিন্তু ফেব্রুয়ারির শেষ সপ্তাহে মালয়েশিয়ার কুয়ালালামপুরের পেতাং একটা জায়গা আছে, ওখানে একটা, আপনারা জানেন, তাবলিগের জমাতের কিছু কিছু অনুষ্ঠান হয়, তেমনি একটা অনুষ্ঠান থেকে এই করোনা ভাইরাসটা বিপুলভাবে স্প্রেড করে গেছে, এবং যার ফলশ্রুতিতে মালয়েশিয়ান সরকার মার্চ মাসের 18 তারিখ থেকে তারা মুভমেন্ট কন্ট্রোল অর্ডার নামে একটা আইন জারি করলো, এবং মানুষকে তার ইমার্জেন্সি কোনো কারণ ছাড়া তারা যে লকডাউন বলি বা মুভমেন্ট কন্ট্রোল, সেই অধ্যাদেশ জারি করে সেটা এখন পর্যন্ত বলবৎ আছে। তবে ভালো খবর এই যে মালয়েশিয়ান সরকার বেশ সুন্দরভাবে পরিস্থিতি মোটামুটি কন্ট্রোল করে ফেলেছে, এবং এখন তাদের নতুন আক্রান্তের সংখ্যা আজকে প্রায় এটা 2 ডিজিটের মধ্যে, খুব সম্ভবত 60 জন, এবং টোটাল আক্রান্তের সংখ্যা মনে হয় আজ পর্যন্ত 7,225 জন, যার মধ্যে প্রায় 6,000 রোগী সম্পূর্ণ ভালো হয়ে বাড়ি ফিরে গেছে। আর টোটাল ডেথের সংখ্যা মাত্র 115 জন। তারপরেও
মালয়েশিয়ান সরকার যথেষ্ট পরিমাণে তারা সরকারিভাবে বিভিন্নভাবে তারা উদ্যোগ চালিয়ে যাচ্ছে এই করোনা ভাইরাসকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করার জন্য। এখন আবার আসি যে আমাদের মালয়েশিয়ায় যারা আছি, বিশেষ করে শ্রমিক শ্রেণী যারা আছেন, তারা কিন্তু যথেষ্ট কষ্টের মধ্যেই আছেন। আজকে প্রায় 2 মাসের অধিক হয়ে গেল অধিকাংশ কলকারখানা তাদের কর্মসংস্থানের জায়গাগুলো বন্ধ। যারা মালিক তারা হয়তো বেতন মোটেই দিচ্ছে না, অথবা সামান্য পরিমাণে দিচ্ছে, যেটা দিয়ে তাদের চলা ভীষণ কষ্ট হয়ে গেছে। তো এর মধ্যে আমরা যারা আছি, বিশেষ করে আমরা ডাক্তাররা যারা আছি, আমরা মালয়েশিয়ান দূতাবাসের উদ্যোগে এবং ক্লিক এন্ড কেয়ার নামে একটা সংগঠন আছে, অনলাইন, যারা অনলাইনে রোগীদের স্বাস্থ্য সেবা দিয়ে থাকে। আমরা মালয়েশিয়ার ডাক্তাররা এই বাংলাদেশি ভাইদের জন্য স্বাস্থ্য সেবা ফ্রি দিয়ে গেছি গত 2 মাস যাবত। এছাড়াও লজিস্টিক সাপোর্ট আমরা দেওয়ার চেষ্টা করছি বিভিন্ন ধরনের এনজিও, যারা বিভিন্ন শিল্পপতি আছে তাদের মাধ্যমে আমরা কিছু ডোনেশন নিয়ে আমরা চেষ্টা করে গেছি, এবং বাংলাদেশ দূতাবাসও এক্ষেত্রে যথেষ্ট পরিমাণে আমাদের শ্রমিক ভাইদের সাহায্য সহযোগিতা করে গেছে। তো এইভাবে মোটামুটি আমরা চালিয়ে যাচ্ছি, চেষ্টা করতেছি। হয়তো আমরা শতভাগ সফল হতে পারি নাই, বাট আমরা যথেষ্ট পরিমাণে কাজ করে যাচ্ছি, চেষ্টা করে যাচ্ছি, এবং আমাদের মধ্যে সদিচ্ছা আছে। ধন্যবাদ ডাক্তার শাকির উদ্দিন আহমেদ। এখন আমি যাচ্ছি পর্তুগালে জনাব রানা ভাইয়ের কাছে। রানা ভাই, আমাদের সেখানে আমরা জানি যে সেখানে অভিবাসন সহজ হওয়ার কারণে, অভিবাসন প্রক্রিয়া সহজ হওয়ার কারণে পর্তুগাল অনেক সম্ভাব্য অভিবাসীর ঠিকানা, এবং সেখানে বাংলাদেশের অনেক পর্যায়ের মানুষজন আছেন যারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য বা অভিবাসন প্রত্যাশী নানা মানুষজন সেখানে আছেন, এবং স্থায়ী বাসিন্দা আপনারা কিছু মানুষজন সেখানে স্থায়ী হয়েছেন। ইংল্যান্ডে আসা বা অন্য দেশে যাওয়ার ভালো ডেস্টিনেশনে যাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও আপনারা পর্তুগালকে ভালোবেসে পর্তুগালে থেকে গেছেন। সেখানে যেই পর্তুগালের যে অবস্থাটা এখন, পর্তুগালের যে করোনা পরিস্থিতি এবং আমাদের বাঙালিদের সেখানে যে অবস্থাটা, এই বিষয়ে যদি আপনি আমাদেরকে একটু, আর আপনি যেহেতু পর্তুগালের স্থানীয় সরকারের সাথেও আছেন, সরকারি বিভিন্ন দপ্তরে, এমনকি পর্তুগালের প্রধানমন্ত্রী লেভেলে পর্যন্ত আপনার যাতায়াত আছে আমরা জানি, ব্যক্তিগতভাবে জানাশোনা আছে। তা আপনি যদি আমাদেরকে টোটাল পর্তুগালের পরিস্থিতি এবং আমাদের বাঙালি যারা আছেন তাদের অবস্থা সম্পর্কে, তারা এই মহামারীতে কি প্রতিক্রিয়ার সম্মুখীন হলো বা তারা কেমন আছে, বা পর্তুগালের করোনা পরিস্থিতিতে আরো একটি দুঃসংবাদ এখানে আমি প্রিয় দর্শকদের সাথে শেয়ার করতে চাই। রানা ভাই ইতিমধ্যে এই সম্প্রতি ওনার আদরের ছোট ভাইকে উনি হারিয়েছেন বাংলাদেশে। আমরা এসটি ডায়ালগ পরিবার থেকে আমরা খুবই দুঃখ প্রকাশ করছি, শোক প্রকাশ করছি, আমরা জানি। আপনি তো বাংলাদেশে, এবং বাংলাদেশে যখন করোনার প্রাদুর্ভাব শুরু হয় তখন আপনি বাংলাদেশে ছিলেন, তারপরে আপনি অনেক চেষ্টা করে আপনি ইউকে কোনোভাবে ইউকে পৌঁছলেন, এবং সেখান থেকে আপনি পর্তুগালে ফিরে যেতে সক্ষম হলেন। তা আপনি বাংলাদেশের প্রাথমিক অবস্থায় কিছু অবস্থা দেখে এসেছেন, এবং পর্তুগালে আপনি বাংলাদেশের মতো আপনি পর্তুগালেরও একজন স্থায়ী বাসিন্দা, পর্তুগালেরও একজন আপনি গর্বিত নাগরিক। তা আপনি সেই হিসাবে আপনার ব্যক্তিগত ট্র্যাজেডি এবং ব্যক্তিগত অভিজ্ঞতা এবং পর্তুগালের পরিস্থিতি সম্পর্কে আপনি আমাদেরকে একটু যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। অনেক ধন্যবাদ ফারুক ভাই। আমি প্রথমেই বাংলাদেশ চ্যাপ্টারে একটু চলে আসি। সেটা হচ্ছে, আমার বউ হচ্ছে একজন লেখক, উনি কবিতা লিখেন, ছোট গল্প লিখেন। তো ওনার একটা কবিতার বই এবার 21-এর মেলায় বের হয়েছে। তা আমরা যখন ফ্লাই করি পর্তুগাল থেকে ঢাকা, সেটা ছিল 11ই ফেব্রুয়ারি। 11ই ফেব্রুয়ারিতে যখন আমরা যাচ্ছি, তখন আবার ছেলে বলতেছিল যে তোমরা যে এশিয়াতে যাচ্ছ, এশিয়াতে কিন্তু একটা বড় প্যান্ডেমিক হতে পারে, এবং সেটা অলরেডি চায়নাতে শুরু হয়ে গেছে, উহানে। তো সেটাকে আমরা খুব উড়িয়ে দিলাম। এই ছেলে পেলে কি বলে, এগুলো ইন্টারনেটে দেখে, এগুলোর কোনো পাত্তাই নেই, এগুলো তো কোনো ব্যাপারই না। তুমি কি বলো, তোমার তো
মাথা নষ্ট যে আমরা যাচ্ছি বাংলাদেশে, তুমি কোথায় চায়নার খবর বলতেছো আমাদেরকে। তো আমার ছেলেকে আমি যখন অফ করে দিলাম, সে আর কোনো কথা বললো না। আমি এবং আমার বউ আমরা দুজনে ঢাকায় গেলাম। খুব দিব্যি আমরা বইয়ের উদ্বোধন করলাম এবং মেলায় ঘুরলাম, সবকিছু হলো। এর মধ্যে মোটামুটি কিছু খবর আসতে লাগলো যে উহানের অবস্থাটা দিন দিন খারাপ হচ্ছে। এবং ওই সময়টা ফেব্রুয়ারিতে 2 সপ্তাহ থাকার পরে আমার বউ ফেরত চলে আসলো পর্তুগালে। আর আমি বললাম যে না, আমি আর কয়টা দিন আমার মায়ের সাথে ঢাকায় থাকি। কিন্তু এর মধ্যে মার্চের প্রথম সপ্তাহের শেষের দিকে পর্তুগালের মধ্যে মাত্র 2জন লোক, ইটালি ফেরত 2জন লোক, তারা 2জন আক্রান্ত হলো। ওই সময়টা মার্চ ফেব্রুয়ারির শেষের দিকে ইটালিতে মোটামুটি ভয়াবহ অবস্থা, এবং ইটালি অনেক কিছু ক্লোজ করে দিছে, লকডাউন করে দিছে মোটামুটি। পর্তুগাল যখন মাত্র 2জন আক্রান্ত হলো, তখনই পর্তুগাল গভর্নমেন্ট মিটিং ডাকলো পার্লামেন্টে, এবং মিটিং ডেকে তারা আলোচনা করলো, আলোচনা করে সেটা পেশ করলো প্রেসিডেন্টের কাছে। প্রেসিডেন্ট 18 তারিখে 15 দিনের জন্য লকডাউন করে দিল। তাহলে এই যে তড়িৎ গতিতে প্রায় 5-7 দিনের ভিতরে একটা স্টেট কিভাবে সিদ্ধান্ত নিতে পারে লকডাউনের, যেখানে পর্তুগাল সারা বিশ্বের ট্যুরিজমের সাথে নির্ভরশীল, এবং যেখানে পর্তুগালের প্রতিদিন 4000 ফ্লাইট পর্তুগালের এয়ারপোর্টে ওঠানামা করে, সেই জায়গার মধ্যে এইরূপ একটা সিচুয়েশনের মধ্যে পর্তুগাল লকডাউন করে দিল। আমি তো আশ্চর্য হয়ে গেলাম ঢাকায়। এখন আমার ছেলে মেয়ে বউ সবাই বলতেছে খুব তাড়াতাড়ি আমাকে ব্যাক করার জন্য। তো লকডাউন যেহেতু হয়ে গেল, তাড়াতাড়ি ব্যাক করার কোনো রাস্তা আমার নেই। আমি ফ্লাইট খুঁজতেছিলাম কিভাবে আসবো। ইন মিন টাইম আমার ছোট ভাই অসুস্থ হয়ে গেল, তার জ্বর আসলো, ঠান্ডা লাগলো, এবং তার বুকে ব্যথা, তার অ্যাজমা ছিল। তো আমরা খুব উদ্বিগ্ন এবং বিভিন্ন হাসপাতালে দৌড়াদৌড়ি করলাম। এটা প্রাথমিক পর্যায়ে বাংলাদেশের মানুষ তখনও করোনা নিয়ে চিন্তিত না বা করোনা নিয়ে সচেতন না। তো সেই সময় বিভিন্ন জায়গায় নেওয়ার পরে তখন তারা বলল যে না, কোনো হাসপাতালে আমরা নিতে রাজি না। কোনো হাসপাতাল তাকে অ্যাকসেপ্ট করলো না, বলছে করোনা রোগী। কিন্তু আমরা রোগী ছিল না, তার ছিল অ্যাজমার সমস্যা। তো বিশেষ করে সকাল 11টা থেকে রাত্র 1টা পর্যন্ত 6টা হাসপাতালে তাকে ট্রান্সফার করা হলো, এক জায়গা থেকে আরেক জায়গা, আরেক জায়গা থেকে আরেক জায়গা। এর মধ্যে রাত 1টা 10-এ সে রাস্তায় অ্যাম্বুলেন্সের মধ্যেই মারা গেল। এটা মানে একটা দুঃখজনক ব্যাপার, এবং এমন একটা সিচুয়েশন, ওই সিচুয়েশনে যে আমাদের কোনো কিছু করার ছিল না। কারণ 6টা হাসপাতাল, ঢাকা মেডিকেল থেকে শুরু করে এবং সেই কুর্মিটোলা আরো বিভিন্ন হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু সেখানে তাকে কেউ রাখেনি। এরপরে আমি ঢাকায় স্টাক হয়ে গেলাম, কি করে ঢাকা থেকে আসব। ইমার্জেন্সি আমার বউ লন্ডনে যোগাযোগ করলো আমার এক বন্ধুর সাথে যোগাযোগ করে একটা টিকিটের ব্যবস্থা করলো। আমি ঢাকা থেকে লন্ডন আসলাম লাস্ট ফ্লাইটে এসে, এবং সেখানে মাস্ক দিয়ে অনেক স্যানিটাইজার এটা সেটা অনেক সিস্টেম মেনটেন করে এয়ারপোর্টে নেমে দেখি জনশূন্য এয়ারপোর্ট। সেখান থেকে আমার একটা অ্যাপার্টমেন্ট বুক করা ছিল ওখানে, সেখানে আমাকে 22 ঘন্টা থাকতে হলো। তার পরের দিন আরেকটা ফ্লাইট ছিল লিসবনের, একটাই ফ্লাইট, লিসবনের ন্যাশনাল ফ্লাইট, সেটা দিয়ে আমি লিসবন আসি। লিসবন আসার পরে সেটা হলো 28শে মার্চ। আমাকে বাসা থেকে এবং আমার বন্ধু বান্ধব সবাই বলছে যে আমি যাতে আইসোলেশনে থাকি। একটা রুমের মধ্যে আমি 14 দিন আইসোলেশনে ছিলাম, এবং 14 দিন পরে যখন রুম থেকে বের হই, ঘরের মধ্যে আরো 14 দিন আমি কোয়ারেন্টাইনে ছিলাম। এই 28 দিন আমার টোটাল, আমি কোথাও বের হই নাই। তারপর থেকে আমি প্রথম বের হওয়া শুরু করলাম যখন আমি দেখলাম পর্তুগালে আমাদের বাংলাদেশি জোন বেনফরমোজো, যে এলাকা বাংলাদেশি অধ্যুষিত এলাকা, সেখানে অলরেডি 14 জন বাঙালি করোনা এফেক্টেড হয়েছেন। এই 14 জন বাঙালি যখন করোনা এফেক্টেড হলেন, তখন আমাদের এখানকার লোকাল কাউন্সিল এবং আমাদের লোকাল গভর্নমেন্ট, বাংলাদেশ এম্বাসি, এগুলো আমরা বেশ চিন্তিত যে আমাদের লোকগুলো কিভাবে এফেক্টেড হয়ে গেল। যার কারণে আমরা চিন্তা করলাম, আমি পার্সোনালি আলাপ করলাম আমাদের যিনি বর্তমানে আমাদের লোকাল, আমরা প্রেসিডেন্ট বলি, যদিও উনি হচ্ছেন আমাদের দেশের কাউন্সিলের মতো, এলাকার ওয়ার্ড কাউন্সিলর,
তো ওনার সাথে প্রেসিডেন্ট ওনার সাথে আলাপ করলাম, আলাপ করার পরে বললো তাহলে এক কাজ করি, মিস্টার অ্যাম্বাসাডারকে যোগাযোগ করি, উনি এবং আপনি আমরা একটা অ্যালার্ট সৃষ্টি করি এবং একটা মার্চ করি আমাদের বাঙালি অধ্যুষিত এলাকায়, তাদেরকে আমরা বলি যাতে করে কোভিড-19 রুলসটা তারা মেনে চলে এবং কি কি সিস্টেমে চলতে হবে সেই সিস্টেমের আন্ডারে তারা থাকে। তারপরে আমরা গত 22শে এপ্রিল আমাদের প্রেসিডেন্ট মিগেল কয়েলু, অ্যাম্বাসাডার নুরুল আলম সিদ্দিক এবং আমরা তিনজনেই মোটামুটি আমাদের রুয়াদু বেন ফরমোজো এলাকার মধ্যে একটা মার্চ করি এবং সেখানে মাইকে লোকজনকে বলে দেই, দোকানদারকে বলে দেই যাতে করে কেউ বাইরে না আসে এবং সবাই মাস্ক পরে এবং যেই সিস্টেমে যে ডিস্টেন্সে থাকা দরকার সেই ডিস্টেন্স গুলো মেনটেন করে। এইভাবে প্রথম আবার ঘর থেকে বের হওয়া। তারপর থেকে বিভিন্ন জায়গা থেকে বাঙালিদের বিভিন্ন সমস্যা শুরু হয়েছে, বিশেষ করে খাবারের সংকট এবং অনেকের মেডিসিন সংকট, অনেকের বাসা ভাড়ার সংকট, অনেকের বিদ্যুৎ বিল দেওয়ার সংকট, বিভিন্ন টেলিফোন প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে পেয়ে থাকি, যেগুলো পাওয়ার পরে এখানকার যে ইন্টারন্যাশনাল মাইগ্রেন্ট অর্গানাইজেশন যেটা সেখানে আমি চিঠি লিখি এবং আমাদের এখানে একটা অর্গানাইজেশন ফান্ড আছে যাদের সান্তা কাজা মিজারিকর্ডিয়া, যারা আপনার হেল্প করে মানুষকে, সেই সান্তা কাজাতে চিঠি লিখি এবং লোকাল 3টে অ্যাসোসিয়েশনকে চিঠি লিখি, ইভেন আমার কাউন্সিলকে লিখি যে আমাদের লোকদেরকে খাবারের প্রয়োজন, যেহেতু অলরেডি 2-2.5 মাস তাদের কোনো চাকরি নেই, তারা ঘর বন্দি এবং তাদের কাজ নেই। অনেক লোক যারা বিশেষ করে টেম্পোরারি কাজ করে তাদেরও বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে খাবার দাবারের। তখন বিভিন্ন অর্গানাইজেশন থেকে কিছু কিছু খাবার আসছে এবং দেওয়া শুরু হয়েছে তখন। আর আমাদের বাঙালিদের মধ্যে টোটাল 5টা অর্গানাইজেশন তারা স্ব-উদ্যোগে স্বেচ্ছায় তারা খাদ্য বিতরণ শুরু করেছে। এর মধ্যে তারা বেশ কয়েকবার খাদ্য দিয়েছে। তো আমার কাউন্সিল থেকে যখন আমি আলাপ করলাম, আলাপ করার পর আমাকে বলা হলো যে আমরা কিছু ফুড দিতে চাই, সেই ফুডটা আমরা কিভাবে দেব। তখন আমি বলছি যে এই 5টা অর্গানাইজেশন যারা আছে তাদেরকে আপনি ডাইরেক্টলি ফুডগুলি দিয়ে দেন, তারা অন্যদেরকে ডিস্ট্রিবিউট করবে। এইভাবে তারা 5টা না, 5টার 2টা অর্গানাইজেশন বাদে বাকি 3টাকে তারা খাদ্য সহযোগিতা দিয়েছে এবং যতটুকু সম্ভব আমরা সাহায্য করেছি। এদিকে বাংলাদেশ ইসলামিক সেন্টারে কিছু ফান্ড ছিল জাকাতের, যে ফান্ডগুলো গতবারের ফান্ড, এইবার যেহেতু মসজিদ বন্ধ জাকাতের লোক তেমন একটা আসেনি, সেই ফান্ডটাকে আমি অলরেডি বলে দিচ্ছি তাদেরকে যে যাতে করে এই ফান্ডটা আমাদের প্রয়োজনীয় লোকদেরকে যাতে বিতরণ করা হয়, ফুড না ক্যাশ টাকা, যাদের টাকার প্রয়োজন আছে। এমন করে একটা সার্কুলেশন দিয়েছি, যে সার্কুলেশনে আমরা সেই টাকাটা আমাদের একজন বাংলাদেশ ইসলামিক সেন্টারের একজন ভাইস প্রেসিডেন্ট শোয়েব মিয়া, ওনাকে এই দায়িত্বটা দেওয়া হয়েছে এবং ওনার কাছে এই পর্যন্ত 70 থেকে 75 জন লোক অর্থনৈতিক ক্যাশ সহযোগিতা পেয়েছেন বাংলাদেশ ইসলামিক সেন্টার থেকে। এইভাবে আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি এবং অনেক অনেক কাজ যেগুলো আমরা এই পর্যন্ত যে কাজগুলোকে আমরা করতেছি, আশা করি ওদের ভবিষ্যতে আমাদের কমিউনিটিতে আরো কাজ বেড়ে যাবে, আরো সমস্যা হবে, যে সমস্যাগুলো কিভাবে ফেস করব সেটা নিয়ে আমরা এখন বেশ চিন্তিত আছি। ধন্যবাদ ফারুক ভাই। এরপর আমি আপনার কাছে আবারও আসবো। আপনি আমাদের কমিউনিটি এবং আপনার ব্যক্তিগত অভিজ্ঞতার উপরে আমি ওভারঅল সিচুয়েশন পর্তুগালের বর্তমান ওভারঅল করোনা পরিস্থিতি সম্পর্কে আবারও আসবো আপনার কাছে, এবং সেখানে আমাদের কি পরিমাণ মানুষজন এখন আছেন, কি পরিমাণ মানুষজন স্থায়ী অস্থায়ী, এসব বিষয়ে আপনার সাথে আমাদের আরো কথা হবে। এখন আমি শরীফ ভাইকে অনুরোধ করছি, অ্যাকচুয়ালি শরীফ ভাই, সেখানে আপনারা যে আপনি তো একজন সচেতন মানুষ, লেখক মানুষ, আপনার যে অবজারভেশন, আপনি একজন লেখক হিসেবে আপনি সবসময় দেশের, বাংলাদেশের এবং বৈশ্বিক এবং যে কানাডাতে আপনি বসবাস করছেন সেই কানাডা পরিস্থিতি সম্পর্কে আপনি অবগত আছেন, এবং সাধারণভাবে আপনার কাছে কি মনে হয় যে আমরা যে অবস্থাটা আমরা কানাডাতে আপনি দেখছেন সাধারণ মানুষের মধ্যে বা আমাদের মানুষজনের মধ্যে, সেই বিষয়গুলো আসলে আপনার কাছে কি মনে হয় সেগুলো বাংলাদেশে সেভাবে কাজ করছে না, বা বাংলাদেশে কেন আমাদের প্রিয়জন আজকে একটা ম্যাসিভ
আমরা একটা বড় ধরনের একটা প্রাণহানির আশঙ্কার মধ্যে আমরা আছি, বড় ধরনের একটা ম্যাসাকারের মধ্যে আছি। আপনি টরন্টোর অভিজ্ঞতা এবং আপনি সাদা চোখে যা বাংলাদেশ যে বাংলাদেশকে আপনি দেখছেন দূর থেকে এবং বিশ্বকে দেখছেন, আপনি একটু যদি তুলনামূলক একটা আলোচনা যদি সংক্ষিপ্তভাবে আমাদেরকে যদি একটু কিছু একটা মূল্যায়ন করেন। ধন্যবাদ ফারুক ভাই। ফেসবুক খুললেই দেখা যায় যে বাংলাদেশি মানুষদের নিয়ে বকাঝকা হয়। মানুষ কেন বের হচ্ছে, সবাই কেন ঝড়ের বেগে ঘর থেকে বের হচ্ছে, ঈদে বাড়ি যাচ্ছে বা কাজে গার্মেন্টস এর কাজে আসছে, কেন মানুষ বিড়ি খাওয়ার জন্য বাইরে যাচ্ছে, নানা ধরনের কথাবার্তা, কেন রিক্সাওয়ালা বাইরে যাচ্ছে, কানাডাতে সম্ভব হচ্ছে, চীনের সম্ভব হচ্ছে, বাংলাদেশে কেন সম্ভব হচ্ছে না। আসলে এই জিনিসটা মানুষ বোঝে না, না বুঝেই বকাঝকা করছে আজকে মানুষকে। কারণ কানাডাতে যেটা সম্ভব বাংলাদেশে সম্ভব না, চীনে যেটা সম্ভব বাংলাদেশে সম্ভব না। কারণ কানাডাতে প্রত্যেকটা লোককে যারা চাকরি হারিয়েছে গভর্নমেন্ট থেকে 2000 টাকা করে দেওয়া হয়েছে, তাদের $2000 করে দেওয়া হয়েছে। এমনকি গত সপ্তাহ থেকে স্টুডেন্টদেরকেও যারা ক্লাসে যেতে পারছে না, কাজ করতে পারছে না, সামারে সবাই কাজ করে, তাদেরকেও $1250 করে দেওয়া হচ্ছে। আর এখানে সিস্টেমটা ডিজিটাল সিস্টেম যেটা বলা হয়, বাংলাদেশেও বলা হয় ডিজিটাল সিস্টেম, কিন্তু আমি জানি না বাংলাদেশে কি ধরনের ডিজিটাল সিস্টেম আছে এখনো। এখানে একজন মানুষের গাড়ির লাইসেন্স প্লেট দেখে পুলিশ জানতে পারে তার সম্বন্ধে ডিটেলস, তার জন্ম তারিখ জানলেই গভর্নমেন্টের যে কোনো অফিস জানতে পারে তার সম্বন্ধে সবকিছু। কাজেই কেউ যদি সমস্যায় পড়ে তাকে হেল্প করা এই দেশের গভর্নমেন্টের জন্য একদম সহজ একটা কাজ। প্রতিবেশী বাংলাদেশের কথা বাদ দিলাম, প্রতিবেশী আমেরিকাতে যেটা সম্ভব হচ্ছে না সেটা কানাডাতে কিন্তু সম্ভব হচ্ছে। কারণ কানাডাতে হেলথ সিস্টেমটা ফ্রি। এখানে ডাক্তার দেখান, যে কোনো জিনিস ইয়ে করেন, ওষুধ কিনতে হয়, তবুও তার মধ্যে ইন্স্যুরেন্স থাকলে তো কম দামে পাওয়া যায়। ডাক্তাররা ফ্রি দেখেন সবকিছু। আর এরা অনেকটা অর্গানাইজ, যেটা আমেরিকাতে সম্ভব না, ওরা করে নাই, এখন তারা বুঝতে পারছে যে ওদের কি সমস্যা। বাংলাদেশে তো এটা শুধু মন্ত্রী এমপিরা হয়তো বলে অনেক কিছু, আমরা তো জানি, আসলে ভিতরের খবর তো আমরা জানি। এটা কিভাবে সম্ভব যেখানে লাখ লাখ কোটি কোটি মানুষ ঢাকা শহরে থাকে, যাদের কোনো আয় নাই, উপার্জন নাই, তাদের সরকার খাবার কিভাবে দিবে? এটা সম্ভব না। এই যে এখন দেখা যাচ্ছে যে গভর্নমেন্ট 2500 টাকা করে নাকি দিচ্ছে, কিন্তু একজন চেয়ারম্যান বা চেয়ারম্যানের ছেলেও নাকি ফকির হিসাবে তাদের নাম ঢুকিয়ে দিয়েছে, তারা টাকাগুলো নিচ্ছে। এটা হবেই, এটা এত মানুষের ভিড়ে আসলে সম্ভব না বাংলাদেশে। আর সরকার ব্যবস্থা এবং সিস্টেম, আধুনিক সিস্টেম, ডিজিটাল সিস্টেম যাই বলা হোক, এটা একদম সম্ভব না। সরকারকে দোষ দিলেও লাভ নেই, আসলে সরকার পারবে না, কোন সরকারই পারবে না এই জিনিসটা। শুধু সরকার যেটা করে মুখে মুখে হয়তো অনেক কিছু বলে বেশি। কানাডাতে একটু আপনার সাথে আমি অ্যাড করি, সেটা হচ্ছে যে আপনি কানাডাতে আপনি দেখেছেন যে, বা আমরা তো আসলে বাংলাদেশ, আপনি যে কথাটা বলেছেন যে আমরা তো আসল খবর আসলে বুঝি, যতই সরকারের লোকজন যা দাবি করুক না কেন। কিন্তু আপনার কাছে কি একটা জিনিস কি আপনার কাছে কেমন মনে হয়েছে যখন আপনার নীতি নির্ধারক লেভেল বা সরকারি মন্ত্রী, আমরা আজকে এই ঈদের দিনে আমরা এই বিষয়গুলো খুব বেশি যাব না, তারপর শুধু একটু জাস্ট আমাদের আজকে যে আপনার আমাদের মানুষজন শুধু যে অভাবে বা অর্থনীতি, এখানে দুটো দিক, একটা হচ্ছে অর্থনীতি এবং চিকিৎসার ব্যবস্থাপনাগত, কিন্তু অর্থনৈতিক বিষয়টা আমরা জানি যে বাংলাদেশের মানুষ অভাব, বা কিন্তু অন্য একটা দিক যে বিষয়টা আছে যে আপনার চিকিৎসা বা এটাকে ম্যানেজমেন্ট করা, করোনাকে একটা মহামারীকে প্রতিরোধের একটা ইয়ে করা, সেই ক্ষেত্রে আসলে বাংলাদেশে এই পর্যন্ত কি আপনি কোনো সমন্বিত পদক্ষেপে আপনার এই দূর থেকে কি আপনার কোনো চোখে পড়েছে যে এখানে একটা সমন্বিত নীতির অধীনে আজকে মসজিদ বন্ধ করা হচ্ছে, এক সপ্তাহ পরে গাজীপুরের মেয়র সেটা খুলে দিচ্ছে, একজন বললো যে মার্কেট খোলা, আরেকজন বললো যে না মার্কেট বন্ধ থাকবে, একবার বললো যে ঈদে যাবে, আবার ঈদে যাবে না। এটা নিয়ে যদি আপনি শুধু সংক্ষেপে একটু জাস্ট পলিসি লেভেলে, আমরা অর্থনৈতিক অবস্থা চিকিৎসা বিষয় জানি, কিন্তু পলিসি লেভেলের যে বিষয়টা, এই বিষয়ে যদি আপনি একটু যদি আমাদেরকে, একজন সচেতন মানুষ হিসেবে এবং লেখক হিসেবে আমরা জানি আপনি যথেষ্ট সংবেদনশীল এবং পর্যবেক্ষক, আপনি এ বিষয়ে কি বলবেন?
বাংলাদেশে যতই বলা হোক গভর্নমেন্ট এটা করছে ওটা করছে, একটা যোগ আছে না, একজন লোক নাস্তিক ছিল বাংলাদেশে, ঘুরে আসার পরে সে আস্তিক হয়ে গেল, কারণ তার প্রশ্ন ছিল যে এই দেশে কোনো সিস্টেম নাই, এয়ারপোর্ট থেকে নামার পরে দেখি কোনো সিস্টেম নাই, তারপরে দেশটা চলছে, কিভাবে চলে, নিশ্চয়ই খোদায় চালায়, আস্তিক হয়ে গেল। আসলে মন্ত্রী এমপিরা যাই বলুক, আমাদের সিস্টেম গুলো আসলে সেভাবে গ্রো করে নাই, একদম করে নাই। ডিজিটাল সিস্টেমের কথা বলা হয়, আসলে ডিজিটাল কি জিনিস? এই যে আমি বললাম যে এখানে একটা গাড়ির লাইসেন্স প্লেট দেখে পুলিশ জানতে পারে তার কি অবস্থা, কোন জায়গায় কোনো ক্রাইম করেছে কিনা, সব ডিটেলস তার সম্বন্ধে জানতে পারে, সব জায়গায় এই ইয়েটা। বাংলাদেশে কিন্তু সম্ভব হয়েছে, হয় নাই। আর এখানে বলা হচ্ছে যে খাবার দেওয়া হবে, গার্মেন্টস এর শ্রমিকদের খাবার দেওয়া হবে। কি আজকেই একজনের শুনলাম যে প্রণোদনার জন্য যে টাকাগুলো দেওয়া হয়েছিল ইয়েকে, গার্মেন্টস দের, ওরা টাকাগুলো নেওয়ার জন্যই শুধু গার্মেন্টস গুলো খুলে দিয়েছিল। খুলে দিক। আমার মালয়েশিয়াতে কাজ করে আমার এক ভাতিজা, সে টেলিফোন করে বললো যে তাদের এখানে ফ্যাক্টরি খোলা আছে, সব শ্রমিক থাকে ফ্যাক্টরিতে, থাকে ফ্যাক্টরি থেকে বাইরে যাওয়ার তাদের দরকার হয় না, খাবার দাবার সবকিছু ওরা দিচ্ছে। বাংলাদেশে কিন্তু সম্ভব না। গার্মেন্টস এর তো মালয়েশিয়ার যারা কাজ করে, যে ফ্যাক্টরিতে কাজ করে আমার ভাতিজা যে বললো, তাদের চেয়ে বাংলাদেশে, আমি নিজে গার্মেন্টস টেক্সটাইলে কাজ করেছি, আমি 17 বছর বাংলাদেশে টেক্সটাইলে কাজ করেছি, আমি গার্মেন্টস ফ্যাক্টরি সম্বন্ধে সব জানি। তাদের যে ইনকাম, তাদের যে বাংলাদেশের তাদের যে ইনকাম, এটা সম্ভব। বাংলাদেশের ভিতরেই, গার্মেন্টস এর ভিতরে থাকে না তারা, মানুষ থাকে। আমি গার্মেন্টস গুলোতে ফ্যাক্টরি ভিজিটে গিয়ে দেখেছি যে টেবিলের নিচে, মেশিনের নিচে, সব জায়গায় কাপড়ের গাঁটের ফাঁক ফোকর দিয়ে মেয়েরা শুয়ে আছে। আমি সুপারভাইজারকে জিজ্ঞেস করলাম, প্রোডাকশন ম্যানেজারকে জিজ্ঞেস করলাম, এরা কারা, এরা এইভাবে শুয়ে আছে কেন? বলে যে আমাদের জরুরি একটা শিপমেন্ট আছে, এই জন্য এদের বাইরে যেতে দেই নাই। এরা যতদিন শিপমেন্ট না হয় ততদিন খাবার থাকার দিব, এখানেই ঘুমায়। ঘুমানোর তার জায়গা নেই কোনো, যখন ছড়িয়ে ছিটিয়ে তারা ঘুমিয়ে আছে। তারা যদি শিপমেন্টের জন্য এই কাজটা করতে পারে, তাইলে এখন কেন তারা করতে পারে না? নিশ্চয়ই সম্ভব, এটা অসম্ভব কিছু না। তারা ভিতরে রাখুক, গার্মেন্টস শ্রমিকদের ভিতরে রাখুক, তাদের খাবার দাবার ব্যবস্থা দিক, তারপরে তারা যাবে কেন? কাজের মায়ার জন্য যারা 100 কিলোমিটার হেঁটে আসে, তারা কষ্ট করে হলে থাকবে, ফ্যাক্টরিতে থাকবে, কিন্তু এই সিস্টেমটা গ্রো করে নাই। আর যতই মন্ত্রী এমপিরা বলুক যে কানাডার মতো হয়ে গেছে, আসলে হয় নাই। আমাদের মন্ত্রী এমপিরা বিদেশে যায়, অনেক কিছু প্রশিক্ষণের জন্য আসে, আমাদের আমলারাও পুকুর কাটা দেখতেও বিদেশে যায়, আসলে তারা কিছু শিখে না। তারা গিয়ে হোটেলে ওঠে না, তারা কারো বন্ধুর বাড়িতে ওঠে, হোটেলের বিল করে, তারপরে বন্ধুদের সাথে, স্থানীয়দের সাথে ঘুরে বেড়ায়। এমনকি কনফারেন্স যে ইয়েতে যায়, তারা নিমন্ত্রণে যাদের ইয়েতে যে অনুষ্ঠানে যায়, অ্যাটেন্ড করতে যায়, সেই অনুষ্ঠানে তারা অ্যাটেন্ড করে কিনা আমার সন্দেহ হয়। তারা কিচ্ছু শিখে না। এবং রাস্তাঘাটে দেখলেও তো অনেক কিছু শেখা যায়, গাড়ি চালানোর সময় রাস্তাঘাটে তাকালেও তো দেখা যায়। এই জিনিসগুলো অ্যাপ্লাই তারা করার চেষ্টাও করে না। মৌলানা ভাসানী যখন সেই পাকিস্তান আমলে গিয়েছিলেন চীন সফরে, তিনি 2 সাইডে রাস্তার গাছ দেখে তিনি এসে লিখেছিলেন যে চায়নায় প্রত্যেকটা রাস্তার চারপাশে, 2 পাশে যে সমস্ত গাছ লাগিয়েছে, এই গাছগুলো যখন বড় হবে, ওরা গাছ বিক্রি করে গাছের পয়সায় অনেক কিছু করতে পারবে। উনি কিন্তু খেয়াল করেছিলেন রাস্তাঘাট, উনি যা লিখেছিলেন সফর সম্বন্ধে, ওরা কিভাবে উন্নয়ন করছে সব শিখেছিলেন। কিন্তু বাংলাদেশের কি তাই হয়? কোনো সময় হয় না। বাংলাদেশে একবার মেয়র ছিলেন হানিফ সাহেব, উনি রাস্তার মাঝখানে যে ডিভাইডার থাকে, রোড ডিভাইডার, পাকা করা রোড ডিভাইডার মধ্যে 1 ফুট বাই 1 ফুট জায়গার মধ্যে মেহগনি গাছ লাগিয়েছেন। 1 ফুট বাই 1 ফুট জায়গার মধ্যে মেহগনি গাছ হবে না। মেহগনি গাছ হচ্ছে একটা বৃক্ষ, অনেক বড় গাছ। ওই গাছ 1 ফুট বাই 1 ফুট জায়গায় হবে না। এখানে লতা গুল্ম জাতীয় গাছ লাগাতে পারতেন। আমি কথাটা বলছি এই জন্য যে এরা কেউ শিখে না, বিদেশ থেকে এসে কেউ শিখে না। কানাডাকে আসে না, মন্ত্রী এমপিরা আসে না, সবাই আসে, কিন্তু কেউ শিখে না। কানাডায় চায়না যা সম্ভব বাংলাদেশে সম্ভব না। আমরা আবারও আপনার কাছে আসবো শরীফ ভাই। এখন আমি ডাক্তার শাকিরউদ্দিন আহমেদকে একটা বিষয়ে প্রশ্ন করব। ডাক্তার শাকিরউদ্দিন আহমেদ, আপনি দেখেছেন বা আপনার কাছে হয়তো আপনার কাছে তথ্য আছে
যে মালয়েশিয়াতে চিকিৎসা কর্মীরা চিকিৎসা দিতে গিয়ে কিভাবে, বা আপনি যে বর্ণনা দিলেন সেই হিসাবে তো মনে হচ্ছে যে মালয়েশিয়াতে আসলে ওইভাবে যথাযথভাবে ভালো করোনা ব্যবস্থাপনায় হয়েছে। তা আপনার অভিজ্ঞতাতে সেখানে চিকিৎসা কর্মীরা কিভাবে কতদূর আক্রান্ত হয়েছে? আর আপনি জানেন বাংলাদেশে ইতিমধ্যে প্রায় 2000-এর মতো স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন এবং প্রায় 700 ডাক্তার ইতিমধ্যে আক্রান্ত হয়েছেন এবং কয়েকজন মারাও গেছেন, মৃত্যুবরণ করেছেন। তা আপনি এই বিষয়ে আপনি কি বলবেন, যে মানে এই যে চিকিৎসা সুরক্ষার অভাবে, আপনি একজন ডাক্তার, আপনি একজন ডাক্তারদেরকে আপনি পড়ান, সম্ভব ডাক্তারদেরকে যারা ভবিষ্যতে আসছে ডাক্তার হয়ে, আপনার কাছে কি মনে হয় একজন স্বাস্থ্যকর্মী বা একজন স্বাস্থ্য বিভাগে আপনারা ব্যবস্থাপক বা আপনারা নেতৃত্বের ভূমিকা আছেন চিকিৎসকরা, সেই ক্ষেত্রে এই যে পিপিই জনিত মৃত্যুটাকে আপনি আসলে কিভাবে দেখেন? যদিও এটা শুধুমাত্র উন্নত দেশে হয় না, উন্নত দেশেও হয়েছে, কিন্তু উন্নত দেশের সামান্য একটা ঘটনাকে বা দু একটা বিচ্ছিন্ন ঘটনাকে উদাহরণ বা দৃষ্টান্ত করে আমাদের মতো দেশগুলোতে যারা ডিনাইয়াল প্রবণতায় ভুগে তারা যদি এগুলো নিয়ে হইচই করে, কিন্তু আপনি একজন বিশেষজ্ঞ হিসেবে বা স্বাস্থ্য বিভাগীয় আপনি একজন মানুষ হিসাবে আপনি কিভাবে বিষয়টাকে দেখছেন? ধন্যবাদ জনাব ফারুক সাহেব। আসলে আপনারা জানেন হয়তো মালয়েশিয়া কিন্তু WHO যে বিশ্ব স্বাস্থ্য সেবা যে রেটিং, সেই রেটিং অনুযায়ী বিশ্বের প্রথম দেশ, শ্রেষ্ঠ দেশ, 1 নম্বর রেটিং এ আছে। সো বুঝতে পারতেছেন মালয়েশিয়ান স্বাস্থ্য ব্যবস্থা যথেষ্ট পরিমাণে সংগঠিত, যথেষ্ট পরিমাণে সুব্যবস্থাপনায় পরিচালিত। আর ডাক্তারদের যে ব্যাপারটা আপনি বলেছেন যে ডাক্তাররা খুব বেশি কোভিড আক্রান্ত হচ্ছে, সেটা আপনি বাংলাদেশের রেফারেন্সে বলেছেন, এবং সারা বিশ্বে আমরা দেখতে পাই যে ডাক্তারদের মধ্যে একটা উল্লেখযোগ্য অংশ COVID-19 বা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং অনেক ডাক্তার মারাও গিয়েছেন। ইভেন আমার জানা মতে, আপনি হয়তো জানেন লন্ডনে আমার মাত্র 1 বছরের সিনিয়র ডক্টর ফয়সল লন্ডনে কিছুদিন আগে উনি ইন্তেকাল করেছেন। সেই প্রথম দিকে উনি কোভিড আক্রান্ত হয়ে মারা গেছেন এবং উনি খুব সহজ আপনাদের প্রাইম মিনিস্টার মিস্টার বোরিসকে উনি খোলা চিঠিও লিখেছিলেন সেই পিপির ব্যাপারে। এছাড়াও আমার জানা মতে আমেরিকাতে নিউ ইয়র্কে বেশ কয়েকজন ডাক্তার মারা গেছে। আর সারা বিশ্বব্যাপী যারা বিভিন্ন দেশে ডাক্তার চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন তারা আক্রান্ত হয়েছেন, উল্লেখযোগ্য সংখ্যক আক্রান্ত হয়েছেন, এবং সেটার কারণও আছে আসলে। কারণ ডাক্তাররা সরাসরি এই কোভিড আক্রান্ত রোগীদের সেবায় নিয়োজিত, যদিও তারা প্রোটেকশন নিয়ে থাকে, তারপরেও প্রোটেকশন কিন্তু 100% নিরাপদ না। একটু বেখাল হয়ে গেলে কিন্তু বিপদের ঝুঁকি থেকেই থাকে। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই আসলে সারা বিশ্বব্যাপী চিকিৎসকদের একটা উল্লেখযোগ্য সংখ্যক চিকিৎসক কোভিড আক্রান্ত হয়েছেন। তেমনিভাবে মালয়েশিয়াতে ওই রকম ব্যাপকভাবে আক্রান্ত না হলেও কিছু সংখ্যক চিকিৎসক আক্রান্ত হয়েছেন এবং তার মধ্যে মাত্র 1 জন চিকিৎসক মারা গেছে। তবে ওই চিকিৎসক অবশ্য বাইরের থেকে এসেছিলেন এবং উনি একটু বয়স্ক চিকিৎসক ছিলেন, সাথে আরো আনুষঙ্গিক কিছু রোগ ছিল যার কমপ্লিকেশনে উনি মারা গেছে। আপনার প্রশ্নটা হচ্ছিল যে ডাক্তাররা কিভাবে চিকিৎসা সেবা দিচ্ছে। হ্যাঁ, এখানে আমার দেখা মতে আসলে আমি কিন্তু ব্যক্তিগতভাবে এখানে যে চাকরিটা করি বা পেশার সাথে জড়িত আছি, এটা মূলত শিক্ষকতার পেশা। হ্যাঁ, আমরা হসপিটালে যাই ঠিক, কিন্তু আমরা আসলে সরাসরি চিকিৎসা দেই না। আমরা মেডিকেল ছাত্রদের পড়াশোনা সংক্রান্ত যে পেশেন্ট ডিলিংসটা সেটা পর্যন্ত করি। আপনারা ওই যে আপনারা বাংলাদেশের যে প্রেক্ষিতটা বলেছিলাম, যে বাংলাদেশের যে আপনার যে এই যে 700-র মতো ডাক্তার যে আক্রান্ত হলো, এবং অভিযোগ করা হচ্ছে যে পিপির অভাবেই মেনলি তাদেরকে সেভাবে যথাযথ পিপি দেওয়া হয়নি, বা অন্যান্য স্বাস্থ্যগত কারণ তো আছে, আন্ডারলাইং মেডিকেল কন্ডিশনে যারা আছেন তারা সব লেভেলেই, যে সব পেশার মানুষই রিস্কে আছেন, মানে শুধুমাত্র পিপির অভাবে বাংলাদেশের ডাক্তারদের আজকে এই অবস্থা। এটাকে আপনি কি মনে করছেন? জাস্ট আমি এ বিষয়ে আপনার একটা সংক্ষিপ্ত 1 লাইনে একটা মন্তব্য চাই। পিপির যে স্বল্পতা সেটা প্রথম দিকে ছিল, আমার মনে হয়
সেটা কেটে গেছে। এখন ডাক্তাররা যথেষ্ট পরিমাণে পিপিএ সাপ্লাই পাচ্ছে। তবে যেটা সমস্যা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে আমাদের কিন্তু যে পরিমাণে রোগী বেড়ে গেছে সেই অনুযায়ী যথেষ্ট পরিমাণে ডাক্তার যে প্রফেশনালি কাজ করতে পারতেছে না, নেই, এখনো ঘাটতি রয়ে গেছে। হ্যাঁ? তো দেখা যাক, সেটা নির্ভর করতেছে কতজন রোগী আক্রান্ত হচ্ছে, নতুন রোগী আক্রান্ত হচ্ছে। যদি ব্যাপকভাবে রোগী আক্রান্তের সংখ্যা বেড়ে যায় তখন সম্ভব হবে না যে সীমিত সংখ্যক ডাক্তার আছে তার দ্বারা এত রোগী ম্যানেজমেন্ট করা। সেটা সত্যি আমাদের জন্য একটা বিরাট বিপদের কারণ হয়ে দাঁড়াবে। ধন্যবাদ ডাক্তার শাকের উদ্দিন। এখন আমি রানাবাইয়ের কাছে জানতে চাবো যে আমাদের আসলে এখন বর্তমানে সেখানে আমাদের মানুষজন কেমন মানুষজন আছে এবং তারা আপনাদের পর্তুগালের করোনা পরিস্থিতিটা এমনি কি অবস্থায় আছে এখন, আসলে করোনা পরিস্থিতিটা কি? ধন্যবাদ ফারুক ভাই। আমাদের বর্তমানে পর্তুগালে যে সমস্ত লোকজনরা আছে এর প্রায় 98% লোকে হচ্ছে নতুন লোক, পুরনো লোকরা এখানে নাই। পুরনো লোকরা বিভিন্ন দেশে চলে গেছেন, যারা এখানকার পাসপোর্ট হওয়ার পরে তারা বিশেষ করে ইউরোপের অন্যান্য দেশে অবস্থান করেন। আর এইখানের এই 95-98% লোক যারা, তারা ম্যাক্সিমাম লোকে ইয়াং লোক। এদের মোস্টলি 60% লোক হচ্ছে বিলো 30। তো যার কারণে আমাদের এখানে গত কয়েকদিন আগে একটা লোক 29 ইয়ার্স ওল্ড, পর্তুগালের সবচেয়ে ইয়াং, পর্তুগাল শুধু বাঙালিদের না, বাঙালি এবং পর্তুগিজ সম্মিলিত ভাবে সবচেয়ে ইয়াং একটা লোক যে কোভিড-19 মারা গেছে গত মে মাসের 4 তারিখ, এই মাসেরই 4 তারিখে। এটা নিয়ে পর্তুগালের গভর্নমেন্ট বেশ শোক প্রস্তাব করছে এবং ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থেকে শোক প্রস্তাব করছে। বিভিন্ন টেলিভিশন এবং ন্যাশনাল পত্রিকাগুলো রিপোর্ট করছে যে সবচেয়ে একটা কম বয়সী বাঙালি এই একজনেই মারা গেছে। আর তাছাড়া পর্তুগাল যেহেতু প্রথম থেকে কোভিডকে কন্ট্রোল করছে, যার কারণে আমাদের এখানে একদম বিগিনিং থেকে এই পর্যন্ত 1200-1250 মতো লোক মারা গেছেন এবং আমাদের প্রায় 25-26 হাজার লোক এফেক্টেড হয়েছেন, খুব একটা বেশি না। এবং প্রতিদিন আমাদের রেশিও ছিল প্রথম দিকে 20 থেকে 22 জন বা 24 জন, তারপর এটা কমে 16-17 জন, এখন 8-9 জন 10 জন এর মধ্যে আছে এই পর্যন্তই। আর লকডাউন তৃতীয়বারের মতো দেওয়ার পরে চতুর্থ দফায় সেটাকে শিথিল করা হয়েছে, পঞ্চম দফায় এই 1 তারিখ পর্যন্ত শিথিল করা হয়েছে কিছুটা, এই 1 তারিখের পরে আরো শিথিল করা হবে। এবং তখন এই 1 তারিখের পরে তারা চিন্তা করতেছে যে ইনস্টিটিউশন গুলো বন্ধ আছে সেগুলো খুলে দেওয়ার, বিশেষ করে মসজিদ, মন্দির, গির্জা, সিনেমা হল, কমার্শিয়াল সেন্টার এগুলো এখনো বন্ধ আছে এবং সি বিচ এগুলো এখনো বন্ধ আছে। এগুলো সব খুলে দেওয়ার জন্য তারা এই কয়দিনের মধ্যেই হয়তো চিন্তা করবে, এই খুব অল্প সময়ে। আর বাকি দোকানপাট গুলো মোটামুটি খুলে দিছে, বিশেষ করে যে দোকানগুলো 100 মিটার সেই দোকানগুলো খুলে দিছে, রেস্টুরেন্ট গুলো খুলে দিছে, যেটা বলছে যে 50% অকুপেশন থাকতে হবে, 50%-এর বেশি অকুপেশন করা যাবে না। এবং ট্রান্সপোর্টে বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করতে হবে। যদি ট্রান্সপোর্টে বাধ্যতামূলক কেউ মাস্ক ব্যবহার না করে তাহলে তাকে 120 ইউরো তার জরিমানা করা হবে। এইটা অলরেডি বলে দেওয়া হয়েছে। এবং রাস্তাঘাটে যারা চলবে তারা ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করে চলবে, প্রত্যেকের 2 মিটার ডিস্টেন্সে থাকবে। এইরকম কিছু নির্দেশনা আসছে, যে নির্দেশনাগুলি নাগরিকদের মানার জন্য ব্যবস্থা করছে। আর সরকারি প্রত্যেকটা জায়গার মধ্যে প্রচুর পরিমাণ হেলথ অ্যাটেন্ডেন্স খোলা হয়েছে, যেখানে একটা লাইন আছে যেটা হলো 24 আওয়ার্স লাইন, হেলথ লাইন। যে 24 আওয়ার্স লাইনে তারা প্রতিদিন 7 লাখ কল রিসিভ করার ক্যাপাসিটি রাখে। প্রতিদিন 7,000 কল রিসিভ করার ক্যাপাসিটি তারা রাখে। আর হাসপাতালগুলো সেইভাবে আপডেট করা হয়েছে, মেডিকেল সেন্টারগুলিকে সেইভাবে করা হয়েছে। আর সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে ইমিগ্রেন্টদের জন্য খুব ভালো ফ্যাসিলিটি তারা দিয়ে দিচ্ছে। প্রাথমিক পর্যায়ে বলছে যে ইমিগ্রেন্টরা যাদের ডকুমেন্টের ভ্যালিডিটি নেই সেটা 30 জুন পর্যন্ত মেয়াদ থাকবে এবং সেটাকে এক্সটেন্ড করে এখন অক্টোবর পর্যন্ত মেয়াদ
বাড়িয়ে দিয়েছে, যে ভ্যালিডিটি যাতে থাকবে না, বিশেষ করে পাসপোর্ট, আপনার বিভিন্ন নেসেসারি ডকুমেন্টস বা আইডি কার্ড, এই সমস্ত জিনিসগুলো। আর যে সমস্ত ইমিগ্রেন্টস বর্তমানে অবৈধ অবস্থায় আছেন, আই মিন আনডকুমেন্টেড, তাদেরকে বলা হয়েছে যে নাগরিকরা যে সুবিধা পাবে সেই সুবিধা তারাও পাবে। এই সুবিধার মধ্যে পড়বে প্রথমেই পড়বে যে সে হেলথ কার্ড করতে পারবে, হেলথ ফ্যাসিলিটি তার শুরু হয়ে যাবে। কারণ হচ্ছে বিশেষ করে যারা অবৈধ তাদের হেলথ কার্ডটা তো না, এবং তারা হেলথ ফ্যাসিলিটিটা পেত না, কিন্তু এই করোনা ভাইরাসের কারণে তাদেরকে হেলথ ফ্যাসিলিটিটা দেওয়া হচ্ছে। এবং দ্বিতীয়ত ব্যাংক অ্যাকাউন্ট তারা করতে পারতো না, আর ব্যাংক অ্যাকাউন্ট যদি না করে তাহলে সে টাকা পয়সা নিয়ে আসার বিভিন্ন সমস্যা দেখা দেয়, যার কারণে তাকে ব্যাংক অ্যাকাউন্ট করার জন্য এই অনুমতি দেওয়া হয়েছে। এবং আরেকটা দেওয়া হয়েছে যে বিশেষ করে সরকারি যে বেনিফিট গুলি সরকার বিভিন্ন ইনস্টিটিউশন থেকে আসে, সেই বেনিফিট গুলো তারা পাবে। এবং যদি কোনো লোক অসুস্থ হয় অবৈধ বা আনডকুমেন্টেড, তাদেরকে ঠিক নাগরিকদের যে সুবিধা দেওয়া হচ্ছে সেই নাগরিক সুবিধা তাকেও দেওয়া হবে। এই জিনিসগুলো অ্যাসুরেন্স করেছে, এবং সেই সাথে অ্যাসুরেন্স করেছে যে প্রত্যেকটা লোকেই আমাদের এখানে সমান, এবং যারা অলরেডি যাদের প্রসেস জমা আছে আপনার আমাদের এখানে ইমিগ্রেশনকে সেফ বলে, সেফে, তাহলে তাদেরকে বলা হয়েছে যে তাদের সমস্ত ফ্যাসিলিটি গুলি থাকবে এবং তাদেরকে রেগুলার করে নেওয়া হবে। আর যারা চাকরি করে বিশেষ করে বিভিন্ন জায়গায়, তাদের বেতনের 66% সোশ্যাল সিকিউরিটি থেকে তারা মাসে পাচ্ছে। এটা অলরেডি প্রচুর লোক পেয়েছে, প্রায় 2,70,000 প্রসেস জমা পড়েছে এই সোশ্যাল সিকিউরিটি লে অফে, এবং সেখান থেকে প্রায় 90,000-কে তারা এই ফ্যাসিলিটি দিয়েছে। আর বাকিদেরটা স্টাডি চলতেছে এবং প্রতি সপ্তাহে নতুন নতুন প্রসেসকে ছাড়ছে, যেটার মাধ্যমে আমাদের লোকজনও বেনিফিট হচ্ছে। এই হলো পর্তুগালের প্যান্ডেমিক সিচুয়েশনের যেভাবে আমরা আছি। এবং আমাদের বিশ্বাস যে বর্তমানে যেটা নিয়ে আমরা বেশি উদ্বিগ্ন সেটা হচ্ছে পর্তুগাল একটা টুরিস্ট নির্ভর দেশ, এবং এখানে প্রচুর পরিমাণ টুরিস্ট ব্যবসার সাথে বাংলাদেশি লোকেরা সম্পৃক্ত। বিশেষ করে আপনি একসময় লিসবনে ছিলেন কিছুদিন, আপনি জানেন যে সারা লিসবনে আমাদের 5 থেকে 600 টুরিস্ট শপ আছে। আমি সারা লিসবন বলছি না, শুধু লিসবন ডাউনটাউনে এই যে 600 দোকান যেগুলি ট্যুরিজমের উপর নির্ভরশীল, এই দোকানগুলো কি হবে? এই দোকানগুলো তাদের এক একটা দোকানের ভাড়া 4,000, 5,000, 6,000 পর্যন্ত ভাড়া, এবং তারা 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ ইউরো দিয়ে এগুলোর পজিশন নিয়েছেন। দোকানে 1 লাখ, 1.5 লাখ ইউরোর মাল তুলেছেন। সেখানে সেই দোকানগুলো আজকে দীর্ঘদিন যাবৎ বন্ধ, তারা ভাড়া দিতে পারছেন না। এবং বর্তমানে যদিও সেটা খুলে দিয়ে থাকে, কিন্তু রাস্তাঘাটে কোনো মানুষ নেই, টুরিস্ট নেই। এবং যতটুকু তারা বলছে যে ইউরোপের লোকজনের চলাচলকে আগামী সেপ্টেম্বর পর্যন্ত কন্ট্রোল করা হবে, তাহলে সেপ্টেম্বর পর্যন্ত যদি কন্ট্রোল করা হয় তাহলে সামার তো চলে যাবে, আর সামার চলে গেলে সামারের পরে ইউরোপিয়ানরা সাধারণত বাইরে ঘুরতে আসে না। অতএব এই বছরটা পুরো আমাদের ব্যবসায়ীদের জন্য খুবই ক্রান্তিকাল এবং খুবই একটা দুঃসহ বছর যাবে। আমি জানি না অর্থনৈতিক পরিস্থিতি তারা কিভাবে কাটিয়ে তুলবে, এটা নিয়ে আমরা ব্যবসায়ীরা বেশ উদ্বিগ্ন আছি। এছাড়া অনেকে হোটেল, মটেল, অ্যাপার্টমেন্ট এগুলোর সাথে অনেকে আছে, তারাও বিপর্যস্ত অবস্থায় আছে ইকোনমিক দিক থেকে। এই অর্থনৈতিক পরিস্থিতি কিভাবে কি হবে, শুধু আমি পর্তুগালের কথা চিন্তা করছি, সেটা গোটা ইউরোপ ব্যাপী বিশাল একটা সমস্যায় পড়ে যাবে। যার কারণে ইউরোপীয় ইউনিয়ন এখন বর্তমানে চিন্তা করছে যে কিছু প্রণোদনা দেওয়ার জন্য প্রত্যেকটা ইউরোপে তারা 500 বিলিয়ন বাজেটের চিন্তা ভাবনা করছে। দেখা যাক কি হয়। যদিও সেটা চিন্তা ভাবনা তারা করে, আমাদের মতো গরিব বাংলাদেশি ব্যবসায়ী যারা, মধ্যবিত্ত বাংলাদেশি ব্যবসায়ী যারা, তারা হয়তো সেই প্রণোদনা থেকে বঞ্চিতই থাকবে, কারণ সেটা বড়দের জন্যই হয়তো তৈরি করবে। যার কারণে আমরা সংক্ষিপ্ত। ধন্যবাদ ফারুক ভাই। ধন্যবাদ রানা ভাই। আসলে পুরো শুধুমাত্র ইউরোপ বা ব্রিটেন বা পর্তুগালের নয়, আর পর্তুগালের অবস্থা আপনারা জানেন, পর্তুগালকে বেইল আউট করে ইউরোপিয়ান ইউনিয়ন একসময় সহায়তা করেছে, বেইল আউট করে একে গ্রিস, পর্তুগালের অবস্থা এই গত 10 বছর আগেও 1 দশকের মধ্যে অনেক সিচুয়েশন তারা অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলা করে আজকে যখন আবার একটা পরিস্থিতি অর্থনৈতিক একটা শক্ত অবস্থান থেকে যখন যাচ্ছিল, তখনই বিশ্বজুড়ে অবস্থা, এবং বাংলাদেশেও আসলে ঠিক একই অবস্থা, এবং পুরো বিশ্ব জুড়েই
একটা প্রবণতা, অর্থনীতি একটা বিশাল বিষয়। গত কয়েক মাস ধরে আমরা এখানেও আমাদের ইউকেতেও আমাদের বাংলাদেশিরা বিশেষ করে যারা আনডকুমেন্টেড আছে তাদের জন্য আসলে বিশাল দুর্বিষহ একটা অবস্থা সৃষ্টি হয়েছে। কারণ সরকারি যে সহায়তা সেটা শুধুমাত্র যারা বিভিন্ন যাদের স্ট্যাটাস এদেশে ফুল স্ট্যাটাস যাদের আছে, ফুল নাগরিক আছে, বঞ্চিত হচ্ছেন। এখন সারা বিশ্বে আসলে যে অবস্থাটা পর্তুগাল করেছে যে তারা আনডকুমেন্টেড যারা আছেন আনডকুমেন্টেড লোকজনকেও তারা সিটিজেনের সমপর্যায়ে এনে বিশেষত স্বাস্থ্যের ব্যাপারে পর্তুগাল যে উদাহরণ সৃষ্টি করেছে, এটা অসম্ভব রকমের একটা মানবিক এবং অসম্ভব রকমের একটা দৃষ্টান্ত পর্তুগাল স্থাপন করেছে। এবং পর্তুগালের মতো অর্থনৈতিক অবস্থা নিয়েও তারা নানাভাবে যে কথাটা বললেন এটা খুবই লক্ষণীয়। তাদের অর্থনৈতিক অবস্থা, তাদের পর্যটন নির্ভর একটা দেশে, সেখানে খুব শীঘ্রই 5-6 দিনের মাথায় কিন্তু তারা খুব শক্ত পদক্ষেপে গিয়ে আজকে, এবং সেটার ফলাফল কিন্তু আজকে তারা পাচ্ছে। তো বিশ্বব্যাপী আজকে যে উৎকণ্ঠতা দেখা যাচ্ছে যে সেটা হচ্ছে যে একদিকে অর্থনীতি আর একদিকে মানুষ। এখন এই দুটোকেই বাঁচানোর একটা বিষয় এসেছে। এখন কিছু কিছু দেশ শুধু অর্থনীতি বলেই তারা আপনার মানুষের বিষয়টাকে তাদের কাছে গণ হয়ে গেছে এবং তারা সেভাবে মোকাবেলা করতেছে। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে যেমন আমাদের এই লন্ডনে বা ইউকেতে যে পরিস্থিতি বিরাজ করছে, সরকার শুধু বর্তমান প্রথমত তাদের কৌশল পদ্ধতি নিয়ে কিছু বিভ্রান্তি ছিল বিভিন্ন পর্যায়ে। যখন তারা বিষয়টাকে সিরিয়াসলি নিয়েছে, এখন এমন একটা অবস্থায় তারা গিয়েছে যে তারা বর্তমানে বিভিন্ন সতর্কতামূলক পদক্ষেপের পরেও প্রতিটা 25 জনের যে বৈজ্ঞানিক এবং চিকিৎসা বিজ্ঞানীদের যে কমিটি সেলস কাজ করে এখানে, তাদের পরামর্শ অনুসারে সরকার পরিচালিত হচ্ছে, বিভিন্ন রকম পদক্ষেপ নিচ্ছে। আপনারা জানেন ব্রিটেনের অর্থনীতি খুবই পর্তুগালের মতোই এক বিশাল পর্যটকের দেশ ব্রিটেন। তারাও অনেকভাবে মানে তারা এত প্রথম কিছুটা নেগলেন্সির পরেও তারা এখন এত বেশি সতর্ক হয়ে গেছে, আমরা আসলে জানি না যে কবে আমরা আমাদের এই স্বাভাবিক ফিরে যেতে পারবো। কারণ প্রথম সরকার এখন ভীষণ রকমের শঙ্কিত, সরকার ভীষণ রকমের প্রতিটি পদক্ষেপে তারা বিচার বিবেচনা করে নিচ্ছে, যেটা আসলে টপ প্রায়োরিটি, যেটা ইউরোপের যে মানবিক সমাজের যে মানবিক সমাজ আমরা দেখেছি, মানবিকতার চর্চা দেখেছি, মানবাধিকারের চর্চা দেখেছি, যেটা এশিয়ার নেতৃত্বের মধ্যে, সেই এশিয়ার নেতৃত্বের ভিশনের মধ্যে সেই জিনিসটা তারা নেই। এবং মানুষের অধিকার রক্ষা করে উন্নয়ন, এটার একটা উদাহরণ কিন্তু ইউরোপ। আর কানাডা তো শরীফ ভাই আছেন, সেখানেও কিন্তু মানুষের অধিকার তাদের সে অর্থনৈতিক অবস্থা তাদের আছে, আমরা অবশ্যই সেটা বিবেচনা করব। কিন্তু শুধু অর্থনীতি একটা দেশের একটা ভীষণ থাকতে হয়, দেশের নেতৃত্বের যে একটা দিক নির্দেশনামূলক দিকগুলো যে অর্থ এবং সম্পদ প্রাচুর্যের তুলনায় কম না, একটা ভিশনারি দৃষ্টিভঙ্গি থাকলে কিন্তু নিজের সীমিত সামর্থ্যের মধ্যেও কিন্তু অনেক দেশ সফল হতে পেরেছে, সেটা আমরা দেখেছি। তো সবাইকে এখন এখানে আজকে আমরা এখানে আসলে খুবই আমাদের যে করোনা কালের ঈদ বলেই হয়তো আমরা ঈদের স্বাভাবিক যেসব প্রক্রিয়া থাকে, ঈদের যে গেট টুগেদার আনন্দের বিষয় থাকে, আর আমরা এখানে সবাই বিভিন্নভাবে অংশগ্রহণ করেছি, মূল্যবান মতামত দিয়েছি। এখন আমি শরীফ ভাইয়ের কাছে যাব। আপনি যদি আমাদের অতিথিদের কাছে যদি আপনাদের পরস্পরের প্রতি কোনো জিজ্ঞাসা থাকে, বা আপনারা যদি এককভাবে যদি আমাদের উদ্দেশ্যে যদি সর্বশেষ যদি কিছু বলতে চান, সেটা সংক্ষেপে একটু বলতে পারেন, বা আপনার কোনো অতিথির কাছে যদি কোনো বিষয়ে জিজ্ঞাসা থাকে আপনাদের পরস্পর, তাহলে সেটা বলতে পারেন। এবং যদি কেউ এখানে কোনো রকম আমাদের আজকের এই ঈদের উৎসবের দিনে যদি কোনো মেসেজ দিতে চান, যদি কোনো আনন্দ সূচক বাণী বা কোনো পারফরমেন্স যদি আপনারা করতে চান, আপনারা করতে পারেন। সেক্ষেত্রে শরীফ ভাইকে আমি অনুরোধ করবো, শরীফ ভাই আপনি কি কিছু আমাদেরকে সর্বশেষ কিছু বলবেন, বা আপনার একটা ছড়া বা এই জাতীয় কোনো কিছু আপনার কোনো কিছু কি আপনি বলবেন আমাদের? আমি একটা ছড়াই বলছি। জি।
করোনার একটা একটা বিষয় আছে ছড়াটার মধ্যে, যদিও আগের লেখা, আমি ছড়াটাই পড়ছি। ঢাক কুরকুর ঢাক, ঢাকের শব্দ নাড়িয়ে দিল মৌমাছিদের চাক। মৌমাছিরা জমায় মধু, ভালুক শিয়াল চাটে, চেটে খেয়েই চাটার দলের আনন্দে দিন কাটে। কাটাকুটির অনেক মজা, পকেট কাটে চোরে, চোরের মায়ের লম্বা গলা চেঁচায় অনেক জোরে। জোর করে কি সব পাওয়া যায়, প্রশ্ন সবাই তুলুক। গায়ের জুড়ে এখন মেলে ক্ষমতার মুলুক। মুলুক আছে, তালুক আছে, শান্তি আছে মনে, মনের মানুষ মনেই থাকে, মনের কথা শোনে। শোনা কথা ভাসছে হাওয়ায়, লুকমুখে তাই শুনি, খুন হচ্ছে লক্ষ মানুষ, যায় না দেখা খুনি। থ্যাংক ইউ। ধন্যবাদ শরীফ ভাই। ধন্যবাদ। এখন আমাদের রানা ভাই, আপনি আপনার কাছে অনুরোধ, আপনি যদি আমাদের কোনো কিছু বলেন বা আপনার যে কোনো কিছু, আপনার যদি আজকে এই আনন্দ, আমরা এই করোনা কালের ঈদের কারণেই হয়তো আমরা আসলে বিষয়গুলো, আমাদের অনেক সিরিয়াস বিষয় আমাদের এখানে চলে এসেছে। ধন্যবাদ। আমি জানি না শরীফ ভাই কি বলতে চাচ্ছি। আপনার টরন্টো থেকে বর্তমানে মন্ট্রিয়ালের অবস্থা খুবই ভয়াবহ, আমি যতটুকু জানি। এবং এই যে ডিফারেন্সটা, একই দেশের মধ্যে দুইটা স্টেটের মধ্যে, কুয়েবেকে, সেখানে করোনার এত বেশি প্রভাব কেন, এটা আপনি কি একটু জাস্ট আধা 30 সেকেন্ডে বলবেন একটু? জাস্ট আমার কিউরিসিটি। আমারও তাই অবিশ্বাস্য লাগে, কেন এটা সম্ভব না। আমাদের যে মেয়র বা এখানকার যে প্রিমিয়ার, তার সম্বন্ধে অনেক বাজে ধারণা মানুষের প্রচলিত ছিল, কিন্তু এখনকার পারফরমেন্স আমার মনে হয় এদের চেয়ে ভালো অন্য জায়গার চেয়ে। টরন্টোতে অনেক ঘনবসতি, অন্য এলাকার চেয়ে অনেক ঘনবসতি, কিন্তু সাদাদের মধ্যে একটা জিনিস প্রবণতা আছে, যেটা বাইরে যাবার প্রবণতা, যেটা আমেরিকাতেও দেখা যায়। কালকেই একটা ঘোষণা এসেছিল যে করবে, তারা পার্কে যাওয়ার অনুমতি দিবে। হাজার হাজার লাখ লাখ মানুষ পার্কে গিয়ে লাফিয়ে পড়েছে আর কি, ঝাঁপিয়ে পড়েছে। এই জিনিসটা সাদাদের মধ্যে কাজ করে। এখানে হয়তো আমার ধারণা যে টরন্টোতে মানুষ বোধ হয় একটু সচেতন, কারণ মন্ট্রিয়লে যেটা, ওরা বেশিরভাগই ফ্রেঞ্চ ভাষাভাষী, ওদের মধ্যে সাদাদের পরিমাণও বেশি হয়তো। আমি জানি না আসলে জিনিসটা কি। আর এখানে যেভাবে নিয়ন্ত্রণ করা হয়, আমি জানি না মন্ট্রিয়লে সেভাবে নিয়ন্ত্রণ করা হয় কিনা। কারণ আমরা যখন দোকানে যাই, বিরাট বড় লাইন, একটা ডিস্টেন্স মেনটেন করে লাইনে ঢুকানো হয়, এবং যারা দুজন বাইরে এলে দুজনকে ঢুকানো হয়। এখানেও সেম সিস্টেম, একই সিস্টেম। হ্যাঁ, এর বাইরে না, দুজনের বেশি না। একবার বাচ্চা সহ দুটো মহিলা গেল, হাজবেন্ড ওয়াইফ, চারজন ওরা গেল, দুজন করে ছাড়লো। এরা চারজন ঢোকার পরে ওরা বললো কি যে এখন আর তোমরা একজন বেরোলে একজন ঢুকবা না, তিনজন বের হলে একজন ঢুকবা, কারণ বেশি দুজন বাচ্চা ঢুকে গেছে আগে। ওকে, হয়তো এই কারণে হতে পারে। আচ্ছা আচ্ছা। আর আমাদের ডাক্তার শাকির সাহেব, আপনার সাথে পরিচয় অনেক ভালো লাগলো। আমি মালয়েশিয়া ভিজিট করেছিলাম এবং আমি টরন্টো গেছি। মালয়েশিয়া আমার খুব ভালো লাগছে। আর বিশেষ করে আপনাদের সেই পুত্রজায়া, গেন্টিং আইল্যান্ড, এগুলো সব খুবই চমৎকার, খুব ভালোভাবে দেখছি। তা আপনি মালয়েশিয়াতে আমাদের যে শ্রমিকরা আছেন বা আমাদের বাংলাদেশি যে লোকরা আছেন, সেটা হিউজ লোক। এবং আমি জানি না, যেহেতু আপনি পেশা একজন ডাক্তার, আপনার এই সম্বন্ধে জানাটা কতটুকু যুক্তিযুক্ত হবে, কিন্তু তারা কি আপনার অমানবিক ভাবে আছে, বা তারা কি মেডিকেল ফ্যাসিলিটি যেটা পাওয়ার বা সঠিকভাবে আমাদের বাংলাদেশিরা কি সেটা পাচ্ছে কিনা? জি, ধন্যবাদ রানা ভাই আপনার চমৎকার প্রশ্নের জন্য। হ্যাঁ, মালয়েশিয়া সরকার আসলে বিদেশি যত শ্রমিক আছে, শুধু বাংলাদেশি না, সব শ্রমিকের জন্য এই করোনা ভাইরাস রিলেটেড সব ধরনের চিকিৎসা ফ্রি করে দিয়েছে। ইভেন আপনি জানেন, বাংলাদেশে বেশ শ্রমিক আছে, বেশ সংখ্যক শ্রমিক আছে যারা লিগ্যাল না, ইলিগ্যাল। ইভেন মালয়েশিয়া সরকার তারা ইলিগ্যাল শ্রমিকদেরকে এই সময়ের জন্য তারা করোনা ভাইরাস রিলেটেড যে কোনো চিকিৎসা ফ্রি দিচ্ছে।
তো সেক্ষেত্রে আমি মনে করি যে না, বাংলাদেশি শ্রমিকরা সেই হিসেবে তারা বেশ ভাগ্যবান, তারা মালয়েশিয়ান সরকারের সাপোর্ট পাচ্ছে। রানা ভাইকে ধন্যবাদ, একটা কথা কারণ যোগ করতে চাই আমি, রানা ভাইকে, জি জি যে এখানে যারা মারা গেছে বেশিরভাগই তারা অনেক বয়স্ক, জি 80-র উপরে বয়স, বেশিরভাগ মানুষ 80-র উপরে বয়স মারা গেছে। তারা আসলে এখানে যারা বয়স্ক মানুষ তারা কিন্তু একটা আলাদা জায়গায় থাকে, বাড়ি টাড়ি বিক্রি করে দিয়ে তারা ওল্ড হোমে চলে যায়। হুম হুম হুম। ওল্ড হোমের সেবা যারা দিত তারা এক জায়গায় না, বিভিন্ন জায়গায় তারা সেবা দিত, নার্সিং, এমনকি ক্লিনিং যারা করে ক্লিনার, তারাও একই লোক বিভিন্ন জায়গায় যেত। তাতে আচ্ছা আচ্ছা। ওল্ড হোম গুলাতে একবারে ছড়ায় যায়, যাতে মানুষ মারা গেছে যারা বেশিরভাগই কিন্তু তারা ওল্ড হোমে ছিল, এরকম মানুষ বেশি মারা গেছে। হুম হুম হুম। এটা মানে ওইটা ওদের কন্ট্রোল করতে আগে পারে থেকে নাই, কারণ তার বয়স সচেতনতার, বেশি। আমার মনে হয় সচেতনতার অভাব ছিল এবং তারা ওইভাবে প্রথম দিকে কন্ট্রোল করা নেই, যার প্রথম কারণে দিকে কন্ট্রোল করে না। এখন এখন যেটা যেটা করছে। করছে, যেমন আমার এক ফ্রেন্ডের ওয়াইফ এসছেন বাংলাদেশ থেকে 2 দিন আগে, ওনাকে এয়ারপোর্ট থেকে বলে দিয়েছে যে তুমি বাইরে যাবা না 15 দিন। তারপরে তাকে 3 বার ইমিগ্রেশন থেকে টেলিফোন করেছে যে তুমি বাইরে গেছিলা কিনা, আমরা আসছি দেখতে, তুমি কই থাকো, হুম হুম। কিভাবে থাকো, কিভাবে খাবার পাও। 3 বার তাকে প্রশ্ন করা হয়েছে, ইয়ে থেকে, ইমিগ্রেশন থেকে খোঁজ খবর নিয়েছে। তাই এবং তারা বলেছে আমরা আসছি, আসবো, কিন্তু দরজা খুলবো, তোমার নক করবো দরজায়। আসে নাই যদিও, কিন্তু এই জিনিসটা প্রথম দিকে ছিল না, এটা সত্যি। হুম হুম, রাইট রাইট। এটা বিশেষ করে ইতালি তো এগুলো নেগলেক্ট করেছে, এবং ইতালি নেগলেক্ট করার কারণে যে পরিমাণ পে করতে হয়েছে ইতালিকে, এবং তারপরে স্পেনও সেটাকে মানে খুবই নেগলেক্ট করছে, সেখানে তাদেরও পে করছে। কিন্তু এই স্পেন এবং ইটালিকে ফলো করে পর্তুগাল চিন্তা করছে না, নেগলেক্ট করা যাবে না, যার কারণে পর্তুগাল এত স্ট্রিক্টলি প্রথম থেকে অ্যাটেম্প নিছে যে আমাদের লোক সংখ্যা টোটাল সিচুয়েশনে 1200-1250 লোক মারা গেছে আমাদের, এবং 26,000-27,000 লোক আমাদের এফেক্টেড হয়েছে। খুব একটা বেশি না, এরা সব কন্ট্রোল করে ফেলছে অনেকটা। বিশেষ করে ইংল্যান্ডে আমি 22 আওয়ার্স আপনার একটা অ্যাপার্টমেন্টে ছিলাম, আমি দেখেছি তাদের কি পরিস্থিতি। সারা ইংল্যান্ডের অবস্থা এত খারাপ ছিল যে কি পরিমাণ লোক মারা গেছে। দেখ, আমার খুব ভালো লাগছে যে আমরা আজকে ফারুক ভাইয়ের কত তারিখে ছিলেন ইংল্যান্ডে 22 ঘন্টা? আমি 28-এ ছিলাম, 28 মার্চ। 28 মার্চ, হ্যাঁ 28 মার্চ হ্যাঁ। একটু লকডাউন এখানে, হ্যাঁ। সেটাই বিষয়। বিশেষ করে জি জি। বলেন। জি। মানে ফারুক ভাইকে ধন্যবাদ দিতে চাচ্ছি যে আমরা এই ইউরোপ, আমেরিকা এবং এশিয়া, এই যে একটা সেতু বন্ধন তৈরি হলো আজকে ঈদের দিনে, যেটা আমাদের প্রথমে ভাই বলল যে ভার্চুয়াল ঈদ, সেই ভার্চুয়াল ঈদটা আমরা করতে পেরেছি এবং মোটামুটি আলোচনা করতে পেরেছি, এবং আমাদের শুভাকাঙ্ক্ষী যারা, আমাদের দর্শক যারা, তারাও আমাদের আলোচনা শুনছে এবং অংশগ্রহণ করছে আমাদের সাথে, যার কারণে এটি সত্যি প্রশংসার দাবি রাখে। এবং আমার পক্ষ থেকে আমি শরীফ ভাইকে এবং আমাদের ডাক্তার শাকের ভাইকে, আর বিশেষ করে শাহ আলম ফারুক ভাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা, অভিনন্দন। এবং সেই সাথে আমাদের সাথে যারা আছে তাদের সবাইকে, যারা দেখছে এবং যারা আমাদের বন্ধু বান্ধব আছে সারা পৃথিবীতে, সবাইকে এবং সবার পরিবারকে ঈদের শুভেচ্ছা। জি, ডাক্তার শাকের, আপনার কি কোনো প্রশ্ন আমাদের শরীফ ভাই বা রানা ভাইয়ের কাছে আছে কিনা? প্রশ্ন তো আসলে আলাপ করলে সারা রাতে কাটিয়ে দেওয়া যায়। আমার এখানে অলরেডি 12টা বেজে 18 মিনিট। হ্যাঁ, জি জি জি, আপনি অলরেডি তো না, সেটা হচ্ছে জাস্ট আমি ডাক্তার হিসেবে জাস্ট 2-3টা কথা বলি, শেষ করে দিচ্ছি। সেটা হলো যে ডিসেম্বরে যে নোবেল করোনা ভাইরাসের উৎপত্তি চীন থেকে, এটা এখন পর্যন্ত বিশ্বব্যাপী যে তাণ্ডব চালিয়ে যাচ্ছে, হয়তো ইউরোপের যে দেশগুলো, বিশেষ করে ইটালি, স্পেন, ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ার পরে এখন আস্তে আস্তে কমতির দিকে, কিন্তু এ বলে যে আমাদের খুশি হতে হবে এমন কিন্তু কথা নাই। পরিসংখ্যানে বলছে অলরেডি কিন্তু করোনা ভাইরাস যেখানে যেখানে ছড়িয়েছে সেখান থেকে সহজে নির্মূল হবে না আসলে, এটা এখন লোকালাইজড হয়ে আছে। এবং সবচেয়ে ভয়ের কথা যেটা হলো যে ইউরোপ সাধারণত অক্টোবর নভেম্বর থেকে যে তাদের ফল শুরু হয়, ফল, যে শীতের প্রকোপ আস্তে আস্তে বাড়তে থাকে। হ্যাঁ, এবং যখন শীতের প্রকোপটা আসবে, হ্যাঁ, বিশেষজ্ঞরা ধারণা করতেছে তখন আবার এটা যে কোনো সময় ইউরোপের দেশগুলো বা শীতপ্রধান অঞ্চলগুলোতে আবার ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হতে পারে। এবং করোনা ভাইরাসের যে এখন পর্যন্ত আমরা জানি কোনো কার্যকর ঔষধ, ভ্যাকসিন আবিষ্কার হয় না, ভ্যাকসিনের ট্রায়াল চলতেছে এবং
মাল্টিপল ভ্যাকসিন ফেল করছে, তারপরে আমরা আশাবাদী ভ্যাকসিন আসবে, ওষুধ আসবে, কিন্তু আসলে বাস্তব কথা হলো যে এই ভ্যাকসিন এবং ওষুধ আসতে আরো সময়ের প্রয়োজন। আমার মনে হয় না 1 বছরের আগে পরিস্থিতি সম্পূর্ণ কন্ট্রোলে আসবে। তো আমার কথা হলো যে আসলে আমরা যে ভয়ঙ্কর বিপদের মধ্যে পুরো মানব জাতি আছি, আমাদেরকে সতর্ক থাকতে হবে। আনটিল এন্ড আনলেস আমরা এর কার্যকর ঔষধ এবং প্রতিষেধক আনতে না পারি, আমাদেরকে কিন্তু সবসময় এই অদৃশ্য আততায়ীর বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে। তো সেই জন্য আমরা যে রুলগুলো আছে, যে 3টা রুল বলি আমরা, সোশ্যাল ডিস্টেন্সিং, হ্যাঁ, ওয়ার মাস্ক, ফ্রিকোয়েন্ট ওয়াশিং, হ্যান্ড ওয়াশিং, এগুলো আমরা যেন, এবং আরেকটা জিনিস হলো যে আমরা কোনো জনবহুল এলাকা এড়িয়ে চলবো। এই জিনিসগুলো আমরা কিন্তু মেনটেন করে যাব। এটা আমাদের একদম মানে বাধ্যবাধকতা হয়ে যাওয়া উচিত। এটা আমরা কিন্তু এই মেসেজটা কিন্তু আমাদের যারা আছেন তাদেরকে আমরা অবশ্যই দিব, যারা আমরা সচেতন আজকে শুনতেছি, যারা আমরা যারা আছি, যারা অবশ্যই এই মেসেজটা দিয়ে যাব অবশ্যই আমরা। তবে আরেকটা জিনিস আমি বলতে চাই যে করোনা ভাইরাস ভয়ঙ্কর রোগ, মারণঘাতী রোগ, বিভিন্ন নামে আমরা বলতেছি, কিন্তু আসলে সত্যি এটা কিন্তু অত ভয়ঙ্কর না যদি আমরা কিছু পরিসংখ্যানে দেখি। ভয়ঙ্কর কাদের জন্য? 60-এর অধিক বৃদ্ধ বয়সের লোকদের জন্য, অথবা যারা বিভিন্ন কারণে ইমিউনো কম্প্রোমাইজ, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে, তাদের জন্য এটা ভয়ঙ্কর। কিন্তু এটা দুর্ভাগ্যজনকভাবে হয়তো কিছু সামান্য কিছু মানুষকে এটা এমন ভাবে আক্রান্ত করে ফেলে তখন তার প্রাণ সংহারী হয়ে যায়। সো এক্ষেত্রে একদম ভয়ঙ্কর আতঙ্কিত বা প্যানিক হওয়ার কিছু নাই। আমি যদি একটা উদাহরণ দেই যে করোনা ভাইরাসকে বাঘের সাথে, বাঘ কিন্তু ভয়ঙ্কর একটা প্রাণী, সুযোগ পেলে সে আপনার ঘাড় মটকে দিবে, আপনাকে খেয়ে ফেলবে, কিন্তু এই বাঘকে কিন্তু আমরা প্রতিরোধ করে থাকতে পারি। কিভাবে? আমরা প্রোটেকশন নিয়ে, আমরা সমন্বিতভাবে কার্যপন্থা দিয়ে আমরা এই বাঘকে প্রোটেকশন দিয়ে রাখতে পারি, আমাদের জীবন সেভ করতে পারি। ঠিক করোনা ভাইরাসকে আমরা যতদিন না এর কার্যকর প্রতিষেধক এবং ঔষধ বের হচ্ছে ততদিন কিন্তু আমরা এটাকে প্রোটেকশন দিয়ে যাব, এবং এই মেসেজটা আমরা সবাইকে দিয়ে যাব। তো আশা করি সবাই ভালো থাকবেন, স্টে সেফ, যেটা আমরা বলি কমন কথা, নিজেকে প্রতিরক্ষা করেন, আমাদের সমাজকে প্রতিরক্ষা করেন, দেশকে প্রতিরক্ষা করেন, এই নিয়মগুলো মেনে চলেন। এটা আমরা আনটিল এন্ড আনলেস করোনা ভাইরাসের প্রতিষেধক বের হওয়া পর্যন্ত করে যাবো ইনশাল্লাহ। তো সবাইকে অনেক শুভেচ্ছা, খুব ভালো লাগলো। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের রানা ভাই এবং শরীফ ভাই, ডাক্তার শাকের, আমাদের যারা আপনারা জানেন আমেরিকাতে একটা বিপুল পরিমাণে যারা আমাদের মানুষজন তারা মারা গেছেন সেখানে, এবং এমন একটা কথা বলা হয়েছে, এটা ইউকের ক্ষেত্রেও বলা হয়েছে যে অনেকে নাকি আমাদের যারা আপনার ভিকটিম হয়েছেন এদের মধ্যে বেশ কিছু মানুষ আপনার শুধুমাত্র পান কিনতে গিয়েই ওদের পানের বড় লাইনে দাঁড়িয়ে ওরা আক্রান্ত হয়ে গেছে। এখন আমি জানি না সেটা পর্তুগালের ক্ষেত্রে বা কানাডার ক্ষেত্রে আদৌ বা মালয়েশিয়ার ক্ষেত্রে সেটা ঘটেছে কিনা। আমাদের আসলে জাতিগতভাবে আমাদের যে উৎসব প্রবণতা বা মানুষের মধ্যে সহজাত একটা উৎসব প্রবণতা থাকে, আনন্দ থাকে, তো সেই বিষয়গুলো আসলে সবারই, কিন্তু জীবনের চেয়ে বড় কোনো আনন্দ নেই। জীবনযাপন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে কিছু কিছু মানুষ, একটা কথা বলা হচ্ছে যে সরকারের কাছে আপনি এখন একটা সংখ্যা, কিন্তু আপনি আপনি এমন একজন মানুষ যেটা আপনার পরিবারের কাছে, আপনার পরিজনের কাছে আপনি হচ্ছেন পৃথিবী। আপনার অনুপস্থিতিতে অনেকের পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আপনার অনুপস্থিতিতে অনেকের স্বপ্ন শেষ হয়ে যাবে, আপনার দ্বারা যারা উপকৃত হচ্ছেন তাদের পৃথিবী সম্পূর্ণ রকম বদলে যাবে। তা আমাদের মানুষজন সবাই, ডাক্তার শাকের যে কথাটা বললেন, যে আমাদেরকে এই যে করোনা নামের যে নতুন যে পৃথিবীতে নেমে এসেছে, এটা এত সহজে যাবে না, এবং সেটার সাথে আমাদেরকে কিছু সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করে সেটাকে আমাদেরকে মোকাবেলা করতে হবে জীবন। সে পর্যন্ত ভালোই, আমরা সবাই ভালো থাকবো। আগামী ঈদ করোনা উত্তর হবে। আগামী ঈদ আমরা আমাদের করোনা উত্তীর্ণ সময় থেকে আমরা বেরিয়ে আসতে পারবো আগামী ঈদে। এবং আমরা আজকে যারা কথা বললাম, আমরা আশা করি
আগামী ঈদেও তারা এভাবে আমরা একটা সুন্দর সময়ে আমরা কথা বলতে পারবো, ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারবো, সবকিছুই পারবো। আজকে যে সোশ্যাল ডিস্টেন্সিং এর কথা বলা হচ্ছে, আজকে শারীরিক দূরত্বের কথা বলা হচ্ছে, আসলে মানুষ যে যেখানেই থাকুক না কেন, মানুষ মানুষের পাশে থাকবে, মানুষের হৃদয়ে মানুষ থাকবে থাকুক না কেন। এবং এখন যে প্রযুক্তির যে বৈপ্লবিক যে প্রযুক্তি আমাদেরকে যে বৈপ্লবিক গতি দিয়েছে, আমাদেরকে যে ব্যবস্থা আমাদেরকে দিয়েছে, সেটা মানুষের গতি, সোশ্যাল ডিস্টেন্সিং বা আপনার সামাজিক দূরত্ব বলেন, শারীরিক দূরত্ব বলেন, যত কিছুই আমরা আমাদের শারীরিকভাবে আমাদের নিজেদের অস্তিত্বের স্বার্থে আমরা যে পন্থায় অবলম্বন করি না কেন, বিজ্ঞানসম্মত এবং চিকিৎসকদের মতামত মতো, কিন্তু পৃথিবীতে আমরা যতদিন মানুষ আছি, আমরা সবাই আছি, আমরা মনের দিক দিয়ে আমরা একটা মানবিক পৃথিবী গড়ার জন্য আমরা একে অপরের থেকে যতই আমাদের হাজার হাজার মাইল দূরত্ব থাকুক না কেন, 12 ঘন্টা সময়ের ব্যবধান হোক না কেন, আমরা আসলে একের পাশে একে থাকবো। আগামী পৃথিবী হোক মানুষের জন্য মানুষের, আগামী করণোত্তর পৃথিবীতে মানবিকতার আরো জয় হোক, মানুষের পাশে মানুষ আরো বেশি করে দাঁড়াক, এই আশাবাদ ব্যক্ত করে আজকে যারা আমাদের সাথে উপস্থিত হয়েছে, জনাব রানা ভাই, আমি জানি উনি অনেক ব্যস্ত, উনি অনেক রকম পারিবারিক বিপর্যয়ের মধ্যে আজকে উনি ওনার অনুভূতি আমরা বুঝি যে ওনার একজন সহোদর ভাইকে, উনি আদরের সহোদর ভাইকে, উনি যাকে তিনি ইউরোপে রাখতে চেয়েছিলেন, যে ভাই দেশের প্রতি টান, দেশের প্রতি মায়ায় যে ভাই বাংলাদেশে ফিরে গেছে, সেই ভাইকে তিনি হারিয়েছেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে উপযুক্ত চিকিৎসা পেয়েও যদি তিনি মারা যেতেন, তাহলেও ওনার মনে একটা সান্ত্বনা থাকতো। কিন্তু সেই বিষয় আজকে একটা অনন্ত হাহাকারের ভিতরে পরিবারের সবাইকে রেখে ওনার ছোট ভাই পৃথিবী থেকে চলে গেছেন। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত। আমাদের শরীফ ভাই অনেক ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন। শরীফ ভাই খুবই ভালো লেখেন। আমি একজন শরীফ ভাইয়ের অনুরাগী মানুষ। শরীফ ভাই সামনে হয়তো স্বাভাবিক দিন হলে আমরা শরীফ ভাই ছড়া নিয়ে আমরা একটা অধিবেশন করতে পারতাম, এবং আগামীতে অবশ্যই শরীফ ভাইয়ের সাথে আবারও কথা হবে। ডাক্তার শাকের, উনি এখন গভীর রাতে চলে গেছেন অলরেডি, রাতে 12:30টার মধ্যে আছেন, তারপর আমাদেরকে সময় দিয়েছেন। সবাইকে আবারও StateDialogue.com থেকে আবারও অভিনন্দন জানাচ্ছি আপনাদের সময়ের জন্য। আমরা মানুষের পাশে মানুষ, যতই দূরত্ব থাকুক না কেন, সোশ্যাল ডিস্টেন্স থাকুক না কেন, সব ডিস্টেন্সের উপরেও আমরা আমাদের একের পাশে এক পৃথিবীতে দাঁড়াবো। মানবিকতার জয় হবে, আগামী পৃথিবী হবে সমস্ত দুর্ভোগ এবং দুর্যোগ মুক্ত। এই কামনায় লন্ডন থেকে বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। থ্যাংক ইউ।